আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবং আজকের ক্লাসে যেই টপিকটা পড়াবো আসলে সেটা এখানে লেখা নাই। সেটা কোন টপিক? সেটা হচ্ছে ভৌগোলিক উপনাম, যা সকলে আসলে মুখস্থ করে, কিন্তু ম্যাপ দেখে মজায় মজায় টেকনিকে যদি আমরা একবার পড়ি, আজকের এই ক্লাস থেকে এটা আজীবন মনে থাকবে। এবং বাংলাদেশের নদ নদীও রয়েছে আজকের টপিকে। আজকের ক্লাসটা একটু লেট হয়েছে, কারণ প্রস্তুতি ওইভাবেই নিয়ে এসেছিলাম, নেটওয়ার্ক ইস্যুজনিত সমস্যা ছিল দ্বিতীয়ত। আর তৃতীয়ত, সবার আগে আমি বলতে চাই, যারা টাকা সেন্ড করে রেখেছো, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রেখেছো, তোমরা ভেবো না যে তোমাদের টাকাই হয়ে গেছে। অলরেডি 1600 মতো স্টুডেন্ট হয়ে গেছে। আমি যদি তোমাদের অ্যাড করতে যাই, এখন ক্লাসই আমি করাতে পারতাম না, 1800 মতো স্টুডেন্ট হয়ে যাবে তোমাদের অ্যাড করতে গেলে। সো আজকের ক্লাসের পর আমি তোমাদের পেইড ব্যাচে যুক্ত করে দিব। কাইন্ডলি একটু তোমরা কিছু মনে করো না। সো যে যেখান থেকে দেখছো, আজকের আমাদের ফ্রি ক্লাসের 3rd দিন, এবং আমি মনে করি এই ক্লাসে যা যা পাবা, ইউ উইল রিমেম্বার রেস্ট অফ ইউর লাইফ ইনশাল্লাহ। সো সবাই হচ্ছে যুক্ত হওয়ার সাথে সাথেই, দেখো আমাকে যাতে বারবার বলতে না হয়, এই পোস্টে একটা রিয়েক্ট দিয়ে দাও। সবার আগে রিয়েক্ট দিয়ে দাও, এবং তুমি তোমার আইডিতে শেয়ার করো। কারা কারা শেয়ার করেছো ডান লিখে জানাবা, যাতে বারবার বলতে না হয়। আর যত পারো আজকে ক্লাসে বন্ধু মেনশন করো, কারণ আমি আজকের ক্লাসে দেখাচ্ছি যারা বেশি মেনশন করেছে, যারা বেশি শেয়ার করেছে, তাদেরকে আমি ফ্রিতে গ্রুপে যুক্ত করি কিনা। আজকেও 2জনকে যুক্ত করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবং তারপরে আমরা আজকে ভৌগোলিক উপনাম খুবই মজায় মজায় টেকনিকে ব্যাখ্যা সহকারে শিখবো ইনশাল্লাহ। সো 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 ওর নাম হচ্ছে মেহেদি। তো ওকে আজকে ফ্রিতে অ্যাড করেছি। কেন করেছি, তোমরা কিভাবে ফ্রিতে অ্যাড হবা সেটাও আমি বলে দিচ্ছি। বাট তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও। সবার আগে একটা রিয়েক্ট দিয়ে দাও, এবং একটু কাইন্ডলি যারা পেইড ব্যাচে টাকা দিয়ে রেখেছো, টাকা দেওয়ার জন্য মেসেজ দিয়ে রেখেছো, আমি সব দেখতে পারতেছি না। ক্লাসটার পর আগামীকাল রাত ঠিক 9টা বাজে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে, এরপর ফ্রি ক্লাস পাবা না। সো যারা সেটার জন্য ভাবতেছো যে টাকা দিয়ে দিলাম এখনো ভাই অ্যাড করে নাই, আমি কয়টা দেখবো মেসেজ, 400-500 মেসেজকে আমার পক্ষে দেখা সম্ভব? আমি ভাবতেও পারিনি যে এত মেসেজ আসবে, এত ভর্তি আসবে। আমি একটু সময় দিও, ক্লাসটার পর অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরো। আর হ্যাঁ, পেইড ব্যাচের যে পূর্ণাঙ্গ ক্লাস রুটিনটা, তারপর হচ্ছে তোমার বই, কোচিং সাজেশন, সবকিছু আজকের এই ক্লাসের পর আমি একটা ছোট্ট লাইভে এসে পেইড ব্যাচে বলে দিব, ঠিক আছে? তো সবাই একটু পোস্টে রিয়েক্ট দাও, শেয়ার করো। এবং আজকের ক্লাসও আমি আজকের ক্লাস থেকে 2জনকে অ্যাড করব। গত ক্লাস যারা শেয়ার দিয়েছো, এই ছেলেটা এত পরিমাণ মেনশন দিয়েছে মেহেদি এবং শেয়ার দিয়েছে, তাকে আজকে অ্যাড করেছি। প্লাস আরেকটা ছেলের নাম ছিল, খুব সম্ভবত ভুলে গেলাম ওর নামটা, ওকেও আজকে অ্যাড করেছি। 2জনকে অ্যাড করেছি। সো ওর অনুভূতি জানিয়েছে যে ফ্রিতে অ্যাড করানোর পর ওর অনুভূতি জানিয়েছে। সো মেহেদি ছেলেটা আসলেই ট্যালেন্টেড, আমি চাই ও চান্স পাক। সো যারা সর্বোচ্চ পরিমাণে আজকে ক্লাসটা শেয়ার করবা, নিজে আইডিতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে বিশেষ করে, এবং সবচেয়ে বেশি বন্ধু মেনশন দিবা, রিয়েক্ট দিয়ে, এরকম 2জনকে আজকে ক্লাস থেকে ফ্রিতে 1400 টাকার কোর্সে অ্যাড করে দেওয়া হবে। সো কাইন্ডলি তোমরা শুরু করে দাও। তোমাদের পাশাপাশি আমি শুরু করে দিচ্ছি। একটু আমাকে সময় দিও, আর সবাই একটু যুক্ত থাকো। আজকে জোস ক্লাস হবে, আমি তোমাদেরকে বলতেছি। আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি, যেই জন্য আধ ঘন্টা ক্লাসটা পিছিয়েছি, সেটা হচ্ছে এই কারণ, ঠিক আছে? ওকে, আধ ঘন্টা পিছিয়েছি। ওকে 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 ঠিক আছে, ডান। সবাইকে শেয়ার করে ডান। ওকে, সবাইকে শেয়ার করো। আমি পেইড ব্যাচে শেয়ার করে দিচ্ছি। আমি বলবো এই ক্লাস দেখে তোমরা যারা অ্যাড হতে চাও জিকে ব্যাচে, অলরেডি আমি আজকে স্টুডেন্টদের অ্যাড করতে পারলে 1800 হয়ে যাবে। আই গেস কালকে আমাদের স্টুডেন্ট 2000 হয়ে যেতে পারে। সো 2000-এর পর আমি বলেছি যে পেইড ব্যাচে স্টুডেন্ট নিব কিনা, এটা আমার ডিসিশনের উপর নির্ভর করে। ওকে, তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু সময় দিও, যাতে আমি শেয়ারটা করে দিতে পারি। সর্বোচ্চ মেনশন দাও। যারা ফ্রিতে অ্যাড না হতে চাও তারাও মেনশন দাও কাইন্ডলি প্লিজ, যাতে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। আচ্ছা, ওকে 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 একটু মেনশন দাও। পেইড ব্যাচের কারা কাছে জানাই দাও, তোমাদের রুটিন আজকে পেয়ে যাবে এই ক্লাসের পর। ওকে 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 আচ্ছা, আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা অবশ্যই ফেসবুক এই যুক্ত হয়ে যাবো আমার পেজে। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলবো, আজকে যা পাচ্ছ দারুণ কিছু, কথা মিলাই নিও ইনশাল্লাহ। সবাই থেকো শেষ পর্যন্ত। আচ্ছা,
একটা মিনিট সময় দিও, শুধু আমাকে একটা মিনিট। আর তোমরা এই ফাঁকে একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, পোস্টে একটা রিয়েক্ট দিয়ে দাও, আর কমেন্টে একটু কাইন্ডলি যারা লিখবা @highlight, এই যে @HIGHLIGHT, এইটা ছোট হাতের হবে, এটা একসাথে মিলে হবে, একটু লিখে দাও। সবাই একটু আসলে তারপর ক্লাসটা একটু জমবে, সো আমি সেজন্য একটু সময় চেয়ে নিব, সবার কাছে একটু সময় চেয়ে নেব শুধু। আচ্ছা, শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, আমার পেইড গ্রুপে যারা আছে ওরা তো ক্লাসটা পেতে হবে, সো শেয়ার করে দিচ্ছি। ওকে, রান, একটু সবাই শেয়ার করে দাও। আর আগামীকাল রাত 9টা থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু, তো যারা অ্যাড না হবে আসলে মিস করবে। আমরা 1700 থেকে 1800 যে স্টুডেন্ট নিয়ে আমাদের পেইড ব্যাচে যাত্রা করব, সো মিস করো না। আচ্ছা, ওকে, শেয়ার করে ডান, সব ডান। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি আজকের ক্লাস। আর অফার তো থাকলোই, যারা আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন করবা এরকম 2 জনকে অ্যাড করা হবে ইনশাল্লাহ। বেশি কথা বলে ফেলছি, এবার ক্লাস শুরু করতে হবে। সবাই খাতা কলম নিয়ে বসবা, কারণ যা যা বলবো ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি নোট করে ফেলবা তখন, হ্যাঁ? ওকে, ইম্পর্টেন্ট যা যা বলবো একটু নোট করে ফেলবা সবাই। আচ্ছা, আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছো। সো আজকে আমাদের পেইড ক্লাস 3, আমরা আজকে শিখব ভৌগোলিক উপনাম। ভৌগোলিক উপনাম এটা কি? ভৌগোলিক উপনামটা হচ্ছে বিশ্বের বিশেষ কিছু শহর, বিশ্বের বিশেষ কিছু দেশ তাদের দেশের নিজস্ব নাম ছাড়া অন্য নামে পরিচিত। ঠিক আছে, যেমন তোমরা আমাকে অনেক সময় বলো জিকে বস, কিন্তু আমার নাম তো জিকে বস না, আমার হচ্ছে নাবিল হাসান। কেন বলো আমি জিকে ক্লাস নেই? তোমার হয়তো খানিকটা ভালো লাগে, অল্প ভালো লাগে তাই বলো। তো এই যে ভৌগোলিক উপনাম থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, যেই কোনো জায়গায় আসতে পারে। আর একটা টপিক আজকে থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। সো 2টা টপিক, কিন্তু একটা বাংলাদেশের টপিক, একটা আন্তর্জাতিক টপিক, 2টা টপিকে আজকে আমরা শিখবো। এবং আমি তোমাকে এই ক্লাসের প্রথমেই প্রতিজ্ঞা করছি যে আজকে ক্লাসে যা যা পাবা, তুমি এই পুরো অ্যাডমিশন জুড়ে এই ক্লাসের সাথে অন্য কারো ক্লাস বা আমারই অন্য ক্লাস একটু কম্পেয়ার করে দেখো যে কেমন লাগে। সো আজকে ক্লাস দেখে যারা ডিসিশন নেবা যে ভর্তি হব, আগামীকাল 1 সেপ্টেম্বর রাত 9টায় আমাদের পেইড ব্যাচের প্রথম অফিসিয়াল ক্লাস শুরু হয়ে যাবে, লেকচার 1 শুরু হয়ে যাবে। যদি অ্যাড হতে চাও আগামীকাল দিনের মধ্যে অ্যাড হয়ে যাবা। সো এইটা দেখে তোমরা অ্যাড হতে পারো যে ক্লাস কেমন লাগে। তো এর আগে বলেছিলাম যে আজকে সর্বোচ্চ যারা শেয়ার করবে, মেনশন করবে, একজনকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। গত ক্লাসে আমি 2 জনকে অ্যাড করেছি আজকে ফ্রিতে আমার ব্যাচে, 2 জনের মধ্যে এই মেহেদি নামক ছেলেটাও আছে। সো তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করে স্ক্রিনশট আমার পেজে দিবে, অ্যাড হয়ে যেতে পারবা। ওকে, চলো শুরু করি। ভৌগোলিক উপনাম। প্রথমত তোমাদের কাছে আমার প্রশ্ন করব, তোমরা চেষ্টা করবা, তারপর আমি ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন, সূর্যোদয়ের দেশ কোনটি? এটা বিগত সালে চাকরি পরীক্ষায় অ্যাডমিশনে বহুবার এসেছে। সূর্যোদয়ের দেশ কোনটি? জাপান, চীন, রাশিয়া এন্ড আমেরিকা। 4টা অপশন রয়েছে, জাপান, চীন, রাশিয়া, আমেরিকা। তোমরা জাস্ট কমেন্টে সঠিক উত্তর জানাও, একের কত হবে, তারপর দেখি কারা কারা পারো, কাদের বেসিকটা মোটামুটি ভালো আজকে ক্লাসে দেখতে চাই। বেসিক ভালো কাদের, এইটা দেখবো আজকের ক্লাসে। একটু উত্তর করার চেষ্টা করো, বেসিকটা কাদের ভালো একটু দেখবো, দেখি কারা উত্তর করতে পারো যে সূর্যোদয়ের দেশ কোনটি। ওকে, এখন উত্তরটা করো, আমি দেখতে চাই। আর যারা এখনো পোস্টে একটা রিয়েক্ট দাও নাই, একটা রিয়েক্ট দিলে তোমার ফ্রেন্ডরা ক্লাসটা পাবে। আমি চাই ক্লাসটা অনেকের কাছে ছড়িয়ে যাক, একটা রিয়েক্ট দিয়ে দাও, হাহা দিও না, আবার লাভ রিয়েক্ট দিয়ে দাও। ঠিক আছে স্যার, আইডিতে শেয়ার যারা করছো একটু ডান লিখে জানাও যে ভাই আমি শেয়ার করছি আপনার ক্লাসটা, আমার আইডিতে সংরক্ষণ রেখেছি, অ্যাডমিশন সময় আমি আরেকবার দেখবো। ফেসবুকে আজে বাজে বিভিন্ন জিনিসের জায়গায় আমার টাইমলাইনে গিয়ে যদি আপনার ভিডিওটা দেখি, একবার মনে হবে যে না আমি তো ভালো কিছু করার জন্যই ক্লাসটা করেছিলাম, তাহলে আরেকবার ভাইয়ের পেজে গিয়ে ক্লাসটা করি, বা আমি এই অ্যাডমিশনের পড়াটা পড়ি, বারবার তোমার মনে হবে, তোমার সংরক্ষণে রাখতে পারো ক্লাসটা। আচ্ছা, জাপান 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 বলতেছো, এখন তোমাদের উত্তরটা সঠিক। এখন মেইন কথা হচ্ছে আমার বাংলাদেশেও সূর্য উদয় হয়, পৃথিবী গোলাকার, কোনো না কোনো দেশ থেকে তো সূর্যোদয় উদয় হয়। আমেরিকা বলতে পারে যে আমেরিকার দেশ হচ্ছে সূর্যোদয়ের দেশ, তাদের দেশে কি সূর্য উদয় হয় না? পৃথিবীটাকে চিন্তা করলে পৃথিবী গোলাকার, যে কোনো বস্তু হচ্ছে 360 ডিগ্রি। সূর্য কি এরকম ছিল যে পৃথিবী যখন হয়েছে জাপানের দিক থেকে সূর্যটা ঘোরা শুরু করছে? হু নোজ, আমরা কেউ এর ইতিহাস জানি না। ভারত বলতে পারে আমি সূর্যোদয়ের দেশ, আমার আগে এখানে সূর্য উদয় হয়। কারণ ভারতে যখন সকাল হয়
এরপরে ঘুইরা আইসা আবার তো তোমার জাপানে এসে পড়ে। আবার উগান্ডা বলতে পারে আমি সূর্যোদয়ের দেশ। তো কেন জাপান সূর্যোদয়ের দেশ? সে ইতিহাস যদি না জানো তাহলে তুমি এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে একটা। জাপান কেন সূর্যোদয়ের দেশ? খেয়াল করো ম্যাপে, এটা ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপের এই দিকে হচ্ছে জাপান। মাথায় রাখবা, খণ্ডিত দ্বীপরাষ্ট্র পৃথিবীতে দুইটা। কয়টা? খণ্ডিত দ্বীপরাষ্ট্র দুইটা। একটা দ্বীপরাষ্ট্র খণ্ডিত হচ্ছে এই ইন্দোনেশিয়া। মাথায় রাখবা, পৃথিবীতে আসে খণ্ডিত, নিচের কোনটি খণ্ডিত দ্বীপরাষ্ট্র? একটা হচ্ছে এই ইন্দোনেশিয়া, আর একটা হচ্ছে জাপান, যেগুলো কয়েকটা দ্বীপে 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 বিভক্ত। যেমন ইন্দোনেশিয়ার এই জায়গাটা হচ্ছে বালি দ্বীপ। এইটা বালি দ্বীপ। এই বালিতে ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেকেরই আছে, হয়তো ওয়াইফ নিয়ে, ঠিক আছে, বিয়ের পর হানিমুনে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, সুন্দর। এখানে কালিমাতার আছে, জাভা আছে, বিভিন্ন দ্বীপ আছে, খণ্ডিত দ্বীপরাষ্ট্র। একটা হচ্ছে ইন্দোনেশিয়া, আরেকটা হচ্ছে জাপান, ঠিক আছে। কিউশু, হনশু যাই বলি, এই যে জাপান, এই জাপানটা খেয়াল করো এমন একটা অবস্থানে যার এই দিকে হচ্ছে চীন। তো 13 শতক, সময়টা হচ্ছে 13 শতক। আমরা গত ক্লাসে শিখেছিলাম কোন পর্যটক কোন দেশ থেকে এসেছে। আমরা শিখেছি কিনা? আমরা কি শিখেছি যে কোন পর্যটক কোন দেশ থেকে এসেছে? কোন পর্যটক কোন দেশ থেকে এসেছে আমরা শিখেছি। ইতিহাস দেখো, ইতিহাস না জানলে তুমি ভুলে যাবা। তো আমি বলেছিলাম মার্কো পোলো, এই মার্কো পোলো এই একটা দেশ আছে, দেখো এই দেশটাকে আবার বলা হয় ইউরোপের বুট। ওই যে আমরা বুট জুতা পরি না, দেখো একটা জিনিস থেকে কত জিনিস আমরা শিখি। দেখো ইউরোপের বুট, বুট জুতা আছে না, বুট জুতা। দেখো এই ইতালি একদম বুটের মতো দেখা যায়, বুট জুতার মতো দেখা যায়। তো ইউরোপের বুট এই ইতালি থেকে, ইতালির শেষে ল আছে মার্কো পোলো, পোলো শেষে ল আছে। একজন পর্যটক তিনি সাই করে এইভাবে এই জায়গায় চলে আসে। এই জায়গাটা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চল। ম্যাপের উপর দিক উত্তর দিক, তাহলে এটা উত্তর দিক, দক্ষিণ। এই লোকটা 13 শতকে যখন এই চীনে আসে, চীনে আসার পর চীনা মানুষদের কাছে সে একটা দেশের নাম শুনতে পায়। সে দেশের নাম কি? সে দেশের নাম হচ্ছে জাপান। সে দেশের বিশেষ বৈশিষ্ট্য কি? সেই দেশে নাকি সূর্য উঠে। কাহিনীটা দেখো, এই চীনের এই পূর্ব দিকে জাপান, তাহলে চীনের আগে সূর্যটা কিন্তু জাপানের দিক থেকেই উঠে। তো চীন মনে করতো সূর্য জাপানের দিক থেকেই উঠে। চীন মনে করতো সূর্য জাপানের দিক থেকে উঠে, কারণ জাপানের পরেই কিন্তু এই প্রশান্ত মহাসাগর, এখানে কিন্তু সূর্যটা মোটামুটি এখান থেকে। এরপরে কিন্তু ধরো আর বৃহৎ কোনো দেশ নাই, যদি এখানে কিরিবাতি টিরিবাতি আছে, অনেকগুলো দেশ আছে তোমার জানো। বাট মূলত মনে হতো, দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি যখন কোনো সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াও, যখন সূর্য অস্ত যায় বা সূর্য তোমার অস্ত যায়, তুমি দেখবা যে মনে হচ্ছে সমুদ্রের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। ক্লিয়ার? সমুদ্রের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। যারাই দেখছো সবার আগে বলবো প্লিজ একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা আইডিতে শেয়ার করে দাও। আর সর্বোচ্চ যে বন্ধু মেনশন দিবে, এই যে ওর মতো এই যে ওর মতো তোমরাও ফ্রিতে কোর্সে যুক্ত হতে পারবে। সর্বোচ্চ মেনশন, সর্বোচ্চ শেয়ার দিয়ে স্ক্রিনশটটা আমার পেজে দাও কাইন্ডলি প্লিজ। আচ্ছা, তো কাহিনী কি? কাহিনী হচ্ছে এই যে তোমার মার্কো পোলো আসছিল এই চীনে দক্ষিণাঞ্চলে, সে এসে জানতে পারলো একটা দেশ যেখান থেকে সূর্য উঠে। এরপরে সে এই কথাটাকে ইউরোপে প্রচার করলো যে সূর্যোদয়ের দেশই হচ্ছে জাপান, জাপানে সূর্য উঠে। তো এইভাবে একটা রব ছড়িয়ে গেল যে জাপান থেকে সূর্য উঠে। হয়তো আর একটা ব্যাপার হচ্ছে, জাপানের পূর্ব নাম কি পরীক্ষায় আসে। জাপানের প্রাচীন নাম হচ্ছে নিপ্পন। কি? নিপ্পন। এই নিপ্পন হচ্ছে জাপানের তোমার প্রাচীন নাম। এবং আমরা জানি জাপান এমন একটা দেশ যেই দেশে এই চীনের যে ভাষা, চীনের ভাষার নাম কি? ম্যান্ডারিন বা মান্দারিন ভাষা। এই চীনের ভাষাটা জাপানে খুব প্রচলিত। তো যেটা হয়েছে, এই জাপানের চীনের ভাষায় এটা কিন্তু একটা চৈনিক শব্দ বা মান্দারিন শব্দ বা চীনা ভাষার শব্দ। এই নিপ্পন অর্থ হচ্ছে সূর্যের উৎপত্তি। তো এই সূর্যের উৎপত্তি কেন? কারণ এই জাপানের যেই দেবতারা রয়েছে তারা সূর্যের দেবতার পূজা করত। জাপানের যে লোক আগে সূর্য দেবতার পূজা করত। তাই জাপানের যে অংশটা এই প্রশান্ত মহাসাগরের পাশে, সেই দেশের স্পটগুলো এমনভাবে বানানো হয়েছে, তুমি খেয়াল করো যে স্পটগুলো এমনভাবে বানানো হয় মনে হয় যে সূর্যটা পানি থেকে উঠতেছে। তো যারা ভিউয়ার্স যায়, যারা ঘুরতে যায় সে দেশে, তারা কিন্তু দেখে যে জাপান থেকে সূর্য ওঠে। তারা এমনভাবে তাদের পর্যটন কেন্দ্রগুলো সাজিয়েছে, বারবার মনে হবে যে সূর্যটা ওই জাপানের ওই দিক থেকে উঠতেছে, এরপরে আর কিছু না, এরপরে শুধু সমুদ্র। তাহলে ঐতিহাসিক মার্কো পোলোর সেই কারণে হোক বা চীনের যে নিপ্পন
চীনের ভাষা থেকে আসা নিপ্পন শব্দের কারণেই হোক বা বর্তমান পর্যটকদের বহুল আগ্রহের কেন্দ্রবিন্দু এই জাপানের কারণে হোক, এই কারণে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। এখানে আরেকটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন, যেটার ব্যাখ্যা আমি পেইড ক্লাসে দিব। তো এই তিনটা ব্যাখ্যা শুনলে তোমরা আজীবন মনে রাখতে পারবা জাপান যে সূর্যোদয়ের দেশ। সারা জীবন তো মুখস্থ করছো, সারা জীবন তোমরা মুখস্থ করছো, বাট এখন তোমরা এইভাবে ম্যাপে ম্যাপে সুন্দর করে পড়বা। তাহলে জাপান সূর্যোদয়ের দেশ, এটাতে আর কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এর পরের আমার প্রশ্ন, নিশীথ সূর্যোদয়ের দেশ কোনটা? সূর্যোদয়ের দেশ তো জাপান, কিন্তু আরেকটা শব্দ নিশীথ। এই নিশি মানে হচ্ছে রাত, রাতে সূর্য উঠে কোন দেশে? অবাক করা ব্যাপার, অনেকে হয়তো মুখস্থ জানো কিন্তু ব্যাখ্যা জানো না। আজকের ক্লাসে আমি চেষ্টা করব সহজ করে দিতে, যাতে আজীবন মনে থাকে, তুমি নিজেও ওই ব্যাপারগুলো পড়াতে পারো। আমাকে বলো বলো বলো, নিশীথ সূর্য দেশ কোনটি? জাপানেরটা কি ক্লিয়ার? জাপানেরটা কি ক্লিয়ার? তোমরা কি চাইলে কাউকে পড়াতে পারবা কিনা? আমি শুধু স্টুডেন্টদেরকে পড়াবো না, তোমরা যাতে টিচার হইতে পারো এরকম ভাবে পড়াবো। বলো 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 বলো, জাপানেরটা কি ক্লিয়ার কিনা? জাপানেরটা কি ক্লিয়ার কিনা আমার একটু জানাও তো। আচ্ছা, নিশীথ সূর্যোদয়ের দেশ কোনটা তোমরা একটু উত্তর করো, তারপর দেখো এটা কেন রাতে সূর্য উঠে। তোমরা হয়তো অনেকেই এইটা জানো না, তো আজকের ক্লাস থেকে জেনে নাও ইনশাল্লাহ। বলো বলো বলো, নিশীথ সূর্যোদয়ের দেশ কোনটা? আচ্ছা, তোমরা সবাই সবাই কেউ লেখছো ডেনমার্ক, উত্তরটা ভুল। ডেনমার্ক না, ডেনমার্ক না, আমি একটা সহজ করে দিলাম, ডেনমার্ক না। এখন বেশিরভাগই উত্তর করতেছে যে কি, নরওয়ে। ওকে ওকে, তোমরা যদি উত্তর করছো নরওয়ে, তাহলে আমি নিলাম নরওয়ে। তো কেন এই নরওয়েকে নিশীথ সূর্যোদয়ের দেশ বলা হয়? আমি একটা বিষয় তোমাদের বলে দিই, খেয়াল করো, তিনটা বিষয়। এক, সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। তারপর মাথায় রাখবা সূর্যাস্তের দেশ, সূর্যাস্তের দেশ কোনটি? একবার কি মনে হয়নি এটা জানতে চাও? সূর্যাস্তের দেশ হচ্ছে নরওয়ে, নরওয়ে প্লাস আমি যদি অ্যাড করি নিশীথ সূর্যোদয়ের দেশ, নিশীথ সূর্যোদয়ের দেশ, এটাও কিন্তু এই নরওয়ে। তাহলে সূর্যোদয়ের দেশ জাপান, সূর্যাস্তের দেশ হচ্ছে নরওয়ে। কারণ একসময় মনে করা হতো যে নরওয়ে পৃথিবীর কিন্তু সবচেয়ে উত্তরের দেশ, এবং নরওয়ের উপরে যে জায়গাটা সেটা হচ্ছে হ্যামার ফাস্ট। কি হ্যামার ফাস্ট? এই হ্যামার ফাস্ট হচ্ছে নরওয়ের সবচেয়ে উত্তরের জায়গা। তো মনে করা হতো এই নরওয়ের পরে সূর্য অস্ত চলে যায়, এরপরে আর সূর্য থাকে না, দীর্ঘদিন নরওয়েতে সূর্য থাকে না, সেটার ইতিহাস বলবো। তাহলে সূর্যোদয়ের দেশ জাপান, সূর্যাস্তের দেশও নরওয়ে, নিশীথ সূর্যোদয়ের দেশও কিন্তু নরওয়ে। এই ব্যাপারটা মাথায় রাখো। এবং তোমরা যারা উত্তর করেছো নরওয়ে, এইবার তোমাদেরকে ব্যাখ্যাটা আমি দেই। আমার আগে মনে হতো, খেয়াল করো, আমার বারবার মনে হতো যে আমি যেই গ্লোবটা ব্যবহার করি, এই যে আমি একটা গ্লোব ব্যবহার করি, মানে পৃথিবীর ম্যাপ ব্যবহার করি, এরকম গ্লোব তোমাদের সবার কাছে এটা আছে। তো আমি যখন আরেকটু ছোট ছিলাম, মানে আমি যখন আরেকটু জুনিয়র ছিলাম, আমি ভাবতাম আরে ভাই এটা বাঁকা করে কেন দিছে, এটা এরকম এতটুকু, এটা কিন্তু চাইলে এরকম সোজা থাকতে পারতো, এরকম দেখলে সোজা লাগে না, সোজা কিন্তু এটা কিন্তু এরকম, দেখছো এই যে 23.5 ডিগ্রি বাঁকানো। আমি ভাবতাম কি রে ভাই, এই 23.5 ডিগ্রি বাঁকানো কেন? এটা মানে এটা সোজা দিলে তো আমার ঘুরাইতে সুবিধা হতো, এরকম ঘুরতো সুন্দর। কিন্তু আমার সেই ধারণাই ভুল, কারণ পৃথিবীটা এই সূর্যের চারদিকে এরকম সোজা ঘুরে না, সোজা ঘুরে না। এইটা আমি এইভাবে যেভাবে আছে এটা ঠিক আছে, এই 23.5 ডিগ্রি এইভাবে হেলে সূর্যের দিকে ঘুরে। এখন পৃথিবী যে সূর্যের দিকে ঘুরে, এটা দুইভাবে ঘুরে। এক, তুমি চিন্তা করো, খেয়াল করো, সবাই খেয়াল করো, ধরো এই মাউসটা হচ্ছে সূর্য, আর সূর্যের তৃতীয় গ্রহ, বাসযোগ্য গ্রহ, মঙ্গলের পূর্ব গ্রহ, শুক্রের পরের গ্রহ, এই পৃথিবীটা হচ্ছে সূর্যের চারদিকে এইভাবে ঘুরে। এইভাবে একবার ঘুরে আসতে 366 দিন একটা আছে না, ওই রকম। এটা হচ্ছে বার্ষিক গতির কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, যেটা ঋতু চক্র হয়, একটা সময় এক একটা ঋতু আসে, ষড় ঋতুর বাংলাদেশ আমরা জানি। আবার সূর্য যখন পৃথিবীর চারদিকে এইভাবে ঘুরে, ধরো তুমি সূর্যটা এখানে আছে, পৃথিবীটা কিন্তু তার নিজ অক্ষ বরাবর নিজে এইভাবে ঘুরে ঘুরে ঘুরে, এই যে নিজেও ঘুরতে থাকে, তারপর আবার ঘুরে। এই যে পৃথিবী নিজ অক্ষে ঘুরে 24 ঘন্টায় কিন্তু একবার ঘুরে, তাই আমরা দিন রাত্রি দেখতে পাই। এতটুকু বেসিক ক্লিয়ার যে পৃথিবী কিন্তু এইভাবে তোমার 25.5 ডিগ্রি হেলে ঘুরে। আর দ্বিতীয়ত হচ্ছে নিজে তো ঘুরে প্লাস ঘুরে ঘুরে ঘুরে, বার্ষিক গতি আহ্নিক গতি আমরা জানি, আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, বার্ষিক গতির কারণে ঋতুচক্র আবর্তন হয়, বছর শেষ হয়। এখন এই ম্যাপটা খেয়াল করো, এখানে ঘুরতেছে, আমি যেটা বললাম ঠিক সেম এই জায়গাটা ঘুরতেছে। এই ঘূর্ণনটা আমরা যদি একটু খেয়াল করো, এটাই দেখলে বুঝবা যে নরওয়ে কেন নিশীথ সূর্যোদয়ের দেশ। নরওয়ে এমন একটা দেশ যেখানে রাতেও সূর্য দেখা যায়।
এমন একটা দেশ যেখানে 6 মাস সূর্য কোনো অস্তই যায় না। 6 মাস আলো থাকে, রাতেও আলো থাকে, রাত 1টা 2টা বাজেও না আলো থাকে, রাত 1টা 2টা বাজেও আলো থাকে। তাই নিশি মানে রাত, সূর্যোদয় মানে সূর্য থাকে, রাতেও সূর্য থাকে 6 মাস। আবার 6 মাসে তো আবার পরের 6 মাস হচ্ছে সূর্য একদমই কম থাকে, অন্ধকার থাকে, সেটার ব্যাখ্যাও দেখাচ্ছি। তো দেখো এই যখন গ্লোবটা ঘুরছে তুমি দেখো যে এই বাঁকানো, এই যে লাইনটা দেখলে বুঝবে, হলুদ একটা লাইন দেখছো বাঁকানো ঘুরতেছে। তো বাঁকানো ঘুরার কারণে এইখান থেকে যদি সে ঘূর্ণন শুরু করে, আমি ধরলাম এইখান থেকে সে ঘূর্ণন শুরু করেছে, এখান থেকে সে ঘূর্ণন শুরু করে এইভাবে বাঁকানো থাকে। আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দেই এবং নরওয়ের অবস্থানটা দেখাই। তো নরওয়ে কি থাকে, এই যে এইভাবে দেখো, এটা হচ্ছে নরওয়ে, এই যে দেখো নরওয়ে, ঠিক আছে, এই যে নরওয়ে, খেয়াল করো, এই যে নরওয়ে। আমি তোমাদের ম্যাপ আগে দেখাই ইয়ার মধ্যে, এইটা হচ্ছে নরওয়ে, যে লেখা আছে নরওয়ে, দেখতে পাচ্ছ নরওয়ে লেখা আছে, নরওয়ে লেখা আছে। এই নরওয়ের অবস্থানটা খেয়াল করো, পৃথিবীর একদমই উত্তরে, গোলাকার পৃথিবীর। তো এটা যখন এই যে এভাবে হেলে, ওইদিকে হেলে যখন সে এইভাবে নিজে নিজে এই যে নিজে নিজে ঘুরে এই যে এইভাবে ঘুরে আসে, এইভাবে সে ঘুরে আসে। তো প্রথম সে 6 মাসে যায় এই পর্যন্ত, 12 মাস 1 বছর, 6 মাসে এই পর্যন্ত যায়। খেয়াল করে দেখো নরওয়ে যখন ঘুরে এই সূর্যের আলোটা এইভাবে উপরের দিকে পড়ে। তো নরওয়ে যদি এইভাবে না থেকে এই সোজা থাকতো, তাইলে সূর্যের আলোটা নরওয়ের উপর এই সাইডটাতে শুধু পড়তো, নরওয়ে অন্ধকার থাকতো। কিন্তু নরওয়ে সূর্যের দিকে ঝুঁকে আছে, এরকম সূর্যের দিকে ঝুঁকে প্রায় 6 মাস ঘুরে, এইভাবে সূর্যের দিকে ঘুরে সে প্রায় 6 মাস ঘুরে। কিভাবে ঘুরে, এই যে যখন সে এইভাবে থাকে, নরওয়েটা আমি দেখাচ্ছি তোমাকে, এই একটু হেলে থাকার কারণে সূর্য তো তার দিকে আলো পড়ে। তো এইভাবে যখন সে ঘুরে হেলে তো হেলে ঘুরের কারণে দেখো সে ঘুরতেছে, এখান থেকে যাচ্ছে, তার আলো কিন্তু নরওয়ের উপর আছে। এগুলো কিন্তু 1 মাস 2 মাস করে যাচ্ছে। এইভাবে ঘুরতে যখন সে এই পারে চলে আসে, তখন দেখো যতই নরওয়ে ঘুরুক, পৃথিবীটা যতই ঘুরুক, সূর্যের আলো কিন্তু আবার এই সাইডে পড়তেছে, নরওয়ের উপর কিন্তু পড়ে না। এই সাইডে আবার কি অ্যান্টার্কটিকা মহাদেশ, তখন আবার অ্যান্টার্কটিকা মহাদেশে আবার 6 মাসের পর্যন্ত এরকম, অ্যান্টার্কটিকা মহাদেশে আবার 6 মাসের মতো দিনে রাতেও আলো থাকে, সূর্য থাকে। কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ তো বিভিন্ন দেশ নেই, বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের জন্য সেখানে অস্থায়ীভাবে থাকে। তো সেটা কোনো নিশ্চিত সূর্যোদয়ের দেশের তোমার তকমা পেতে পারে না। অ্যান্ড সে কারণেই নরওয়ে যতই ঘুরুক সূর্যের আলো তার উপর পড়তেই থাকে। এমন একটা অবস্থানে আছে, আমি যদি তোমাদের আলো দিয়ে দেখাতে পারতাম তোমরা ডেফিনেটলি বুঝতা নরওয়ে এভাবে ঝুঁকে থাকার কারণে সে যতই ঘুরুক, নরওয়েটা বারবার সূর্যের আলোর মধ্যেই থাকে। ঘুরতে যখন 6 মাস আসে, প্রায় যখন গরমের সময়টা তখন সে এই দিকে থাকে, এই আলোটা তার নরওয়ের দিকে থাকে, সূর্যটা। পরে আবার যখন এই সাইডটা ঘুরে আসে, তখন কিন্তু নরওয়ের দিকে আবার কোনো আলো থাকে না। তাই 6 মাস পর্যন্ত নরওয়েতে রাতেও সূর্য দেখা যায়। তুমি যখন যাবা অবাক হয়ে যাবার, অরোরা দেখা যায়। নরওয়ের অরোরা যে কি সুন্দর, বা ওই যে উত্তরের যে ইউরোপের দেশগুলো খুবই সুন্দর। তাইলে কেন নরওয়েকে নিষিদ্ধ সূর্যোদয়ের দেশ বলা হয়, আমি মনে করি যে তোমাদের জিওগ্রাফি বা ম্যাপ দ্বারা হয়তো বোঝাতে পেরেছে। এবং তোমরা খেয়াল করলে বুঝবে যে যখন এই যে ঘুরতেছে, দেখো আলো পড়তেছে এই সাইডটাতে বারবার, পরে আবার যখন ঘুরে আসতেছে দেখো এই সাইডে অন্ধকার হয়ে গেছে, নিচের সাইডে আলো আছে। দেখো এই যে পৃথিবীর বার্ষিক গতির কারণে, নরওয়ের অবস্থানগত কারণে নরওয়ে 6 মাস প্রায় রাতেও সূর্য দেখা যায় এত সুন্দর করে। অলরাইট, ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার কিনা জানাও, ব্যাপারটা কি পুরো ক্লিয়ার, অল ক্লিয়ার কিনা জানাও। এটা নিয়ে আশা করি আর তোমরা নিজেরাও হবে না, এটা নিয়ে তোমরাও নিজেরাও পড়াতে পারবে যে নরওয়ে কেন নিশ্চিত সূর্যোদয়ের দেশ। নরওয়ে তো যেমন 6 মাসের মতো আলো থাকে, অ্যান্টার্কটিকা মহাদেশেও থাকে, কিন্তু সেখানে তো কোনো দেশ নাই, তাই সেই ওই দেশের মানে ওই খেতাবটা বা ইয়াটা পায় নাই। তাই নরওয়ে কেন সূর্যোদয়ের দেশ, আই গেস নিশ্চিত সূর্যোদয়ের দেশ তোমাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। ওকে, এইবার এইখানে দেখো আরেকটা অপশন ছিল, ডেনমার্ক, নরওয়ে, বাংলাদেশ তো না, আর এটা ছিল চিলি। চিলি কেন এত সরু আমরা অনেকেই জানি না। পৃথিবীর সবচেয়ে সরু দেশ কোনটা? পৃথিবীর সবচেয়ে সরু দেশ হচ্ছে চিলি। পৃথিবীর সবচেয়ে সরু দেশ চিলি। কিন্তু কেন, হোয়াই? তোমরা নিজেকে আস্ক করো নাই কখনো, কি রে সারা জীবন পড়ছি চিলি নিয়ে? মোটামুটি আমরা দুইটা ব্যাপার জানি। এক, বাংলাদেশের প্রতিবাদ স্থান, বাংলাদেশের দেখো খেয়াল করো, এগুলা কিন্তু বারবার পরীক্ষায় আসে। বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি? বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি বারবার পরীক্ষায় আসে। এখন প্রতিবাদ বিষয়টা যদি তুমি না বুঝো,
তাহলে সেইটা যে কি তোমরা একটু উত্তর করো যে বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি। আমি দেখো সবার জন্য বুঝাবো যাতে কেউ না বুঝে না যাও, এবং যারা দেখছো যদি ক্লাস ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করে দিও আইডিতে, আর সবাই একটা রিয়েক্ট দিয়ে দিও। আচ্ছা দেখো খেয়াল করো, আচ্ছা মরিচের মতো চিকন কেউ বলতেছে, কেউ বলছে লাঠির মতো চিকন, কিন্তু কেন ওয়াই ওয়াই তোমরা জানো না। খেয়াল করো, অনেকেই জানো অনেকে জানো না। খেয়াল করে দেখো বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি, তোমরা একটু কমেন্ট করো তো। আচ্ছা বাংলাদেশের প্রতিপাদ স্থান চিলি, এটা আমরা জানি, আমরা এই ব্যাখ্যা দেখে বুঝবো। প্রতিপাদ মানে কি জানো, যদি এই গোলাকার পৃথিবীকে একদম মাঝখান দিয়ে ফুটা করে দেওয়া যাইতো, মাঝখান দিয়ে ফুটা করে দেওয়া যাইতো, তাহলে আমি ধরলাম এটা বাংলাদেশ, এই বাংলাদেশের এই জায়গাটা আমরা ফুটা করে যে পৃথিবীর মাঝখান দিয়ে মাটি খুঁড়ে 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 ঠিক অপোজিট সাইড যাইতে পারতাম, সমান্তরাল অপোজিট সাইডে, সেখানে যে দেশটা পড়তো এইটাকেই বলা হতো ওইটার প্রতিপাদ স্থান। এই যে বাংলাদেশকে খুঁড়ে যদি এপার থেকে ওই পার বের হওয়া যাইতো তখন চিলি পড়তো, তাহলে বাংলাদেশের ঠিক অপোজিটে একদম মাঝখান দিয়ে ফুটা করে বেরোলে যে দেশটা পড়ে ওইটা চিলি, ওইটাকে বলা একটা দেশের অন্য দেশের প্রতিবাদ স্থান। তাহলে বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলি, চিলির প্রতিবাদ স্থান কোনটা? তাহলে প্রতিবাদ স্থান আমরা বুঝলাম, এটা মাঝে মধ্যে আসে। বাংলাদেশের প্রতিবাদ স্থান কোথায়? চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অ্যাকচুয়ালি চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, চিলির নিকট এই যে পাশের প্রশান্ত মহাসাগর দেখছো, এইখানে কিন্তু তোমার বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। একটা বিষয় বুঝলাম চিলি নিয়ে আরেকটা বিষয় খেয়াল করো। আচ্ছা একটু খেয়াল করো তোমরা, এইটা হচ্ছে আমাদের সরি এইটা হচ্ছে আমাদের চিলি, এই যে এইটা হচ্ছে আমাদের চিলি। চিলি কোনটা দেখো, সবুজ কালারের চিলি দেখা যাচ্ছে। চিলি এত লম্বা কেন? চিলি মানে তো মরিচ, চিলি মানে তো মরিচ, মরিচ দিয়ে মুখস্থ রাখতে পারবা যে মরিচও সরু চিলিও সরু। খেয়াল করো দেখো, ওকে দেখো এই চিলির এইখান থেকে শুরু করে এই অবধি পর্যন্ত চিলি হচ্ছে 4200 কিলোমিটার। কত কিলোমিটার? 4200 কিলোমিটার। চিলি হচ্ছে প্রায় 4200 কিলোমিটার। খেয়াল করছো এই ম্যাপে? খেয়াল করো, এই দেখো তোমাদের একটু এই ম্যাপে দেখাচ্ছি, দেখো দেখো চিলি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে 4200 কিলোমিটার। এখন চিলি এত সরু কিন্তু এমনি হয়ে যায় না, একটা রয়েছে সুদীর্ঘ ইতিহাস যা আমাদের সবারই অজানা। দেখো আমি সবসময় চেষ্টা করি মুখস্থ না, তুমি আসলে ইতিহাস জানো, ম্যাপ দেখো, টেকনিক দেখো। তোমাদেরকে ম্যাপ টেকনিক বোঝাচ্ছি, বাট মাথায় রাখবা যারা পেইড কোর্সে যুক্ত হতে চাও, অলরেডি 1600 জন স্টুডেন্ট হয়ে গেছে। আগামীকাল রাত 9টায় 1 সেপ্টেম্বর রাত 9টায় আমাদের পেইড বেচে জিকে ক্লাস শুরু। একটা জিকে ক্লাসে তুমি অ্যাড হবা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সবগুলো জিকে কভার হবে একবার টাকা পে করে। এক্সাম ব্যাচ তাও পাচ্ছ, মডেল টেস্ট ব্যাচ তাও পাচ্ছ, পত্রিকা আপডেট তাও পাচ্ছ, সিক্রেট সাজেশন তাও পাচ্ছ এই কোর্সে। 50% ডিসকাউন্ট কিন্তু 47% ডিসকাউন্ট কিন্তু এই যে কালকে দিনে পর্যন্ত থাকবে। রাতে থেকে আমাদের প্রধান অফিসিয়াল ক্লাস, প্রথম লেকচার, সেটা সম্পর্কে ডিটেলসে বলবো, যারা শেষ পর্যন্ত থাকবে তোমরা জানতে পারবা। খেয়াল করো চিলি কিন্তু দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4200 কিলোমিটার, আর চিলির এই যে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যে মাঝখানে জায়গাটা, এটা হচ্ছে প্রায় 300 কিলোমিটার, মাত্র 300 কিলোমিটার। এই জন্য কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে সরু দেশের তকমা পেয়েছে। এখন কিন্তু কেন তোমাদেরকে আমি একটু যদি বলি, 1820 সাল, খেয়াল করো, আচ্ছা এটা হচ্ছে পেরু, বলিভিয়া, এটা হচ্ছে পেরু। পেরুর রাজধানী কি কেউ বলতে পারবা? এই পেরুর রাজধানী কি? এইটা হচ্ছে পেরু দেশ, এটা হচ্ছে বলিভিয়া দেশ। 1820 সাল ওই সময়টাতে চিলির শুধু এই জায়গাটা ছিল, এই জায়গাটা। চিলির যে রাজধানীর নাম কি? চিলির রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো। আর পেরুর রাজধানী কি? চিলির রাজধানী হচ্ছে সান্টিয়াগো। পেরুর রাজধানী কি দেখে বলতে পারো কিনা? কোন একটা মেয়ের নাম, এই তো লিখে ফেলছে, নাজিবা লিখে ফেলছে। এই পেরুর রাজধানী হচ্ছে লিমা, বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। তো 1820 সালে আমাদের এই চিলি স্পেন থেকে স্বাধীন হয়। চিলি তাহলে কার আন্ডারে ছিল? এটা কিন্তু পরীক্ষা আসে, স্পেন থেকে সে উপনিবেশ বাদ দিয়ে সে স্বাধীন হয়। তো 1820 সালে চিলি যখন স্বাধীন হয় তার জায়গা ছিল মাত্র এই এতটুকু। এইখানে কিন্তু চিলির রাজধানী সান্টিয়াগোটা রয়েছে। এই শুধু সান্টিয়াগোর দুই পাশে যে জায়গাটুকু, এতটুকুই ছিল আমাদের চিলি 1820 সালে। কিন্তু একই সময়ে দেখো চিলি যেটা করলো, একই সময় চিলি কি করলো? দেখো চিলি কি করলো, এই চিলির এই বলিভিয়ার এখানে একটা কি আছে, একটা বন্দর আছে। বলিভিয়ার একটা বিখ্যাত একটা বন্দর আছে যার নাম হচ্ছে নিত্রাটে।
এই বলিভিয়ার নিত্রাতে বন্দরটা আসলে এই তুমি দেখতে পাচ্ছ যে সাউথ প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো। তো চিলির সাথে এই বলিভিয়ার একটা ক্যাচাল লেগে যায়, যেমন রাশিয়ার সাথে ইউক্রেনের রয়েছে, বিশ্বের ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন ক্যাচাল রয়েছে। আমরা প্রায় বিশ্বের ইতিহাস এবং যে বিপ্লবের কথা জানি যে দুইটা দেশের মাঝখানে দ্বিপাক্ষিক যে যুদ্ধ চলে। তো এই বলিভিয়ার এই নিত্রাটে যে জায়গাটা রয়েছে এটা চিলির নজরে আসে। চিলির যে সেনাবাহিনী রয়েছে তারা কি করে জানো, তারা এই চিলির যে নিত্রাটে জায়গা রয়েছে, ঠিক আছে, চিলির যে নিত্রাটে জায়গা রয়েছে সেই নিত্রাটে জায়গাটা 1880 সালে তারা দখল করার চেষ্টা করে। 1880 সালে চিলির সেনাবাহিনীরা এই নিত্রাটে বন্দরটা দখল করার চেষ্টা করে এবং যেই যুদ্ধটাকে বলা হয় ওয়ার অফ প্যাসিফিক। প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক মহাসাগর। তো এই প্যাসিফিক ওশান বা এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে বা আশেপাশে যে যুদ্ধটা হয়েছে তাই এই যুদ্ধের নাম ওয়ার অফ প্যাসিফিক। তো চিলি কি করে, এই বলিভিয়ার এই যে নিত্রাটে জায়গাটার দিকে তার কুনজর পড়ে, অনেক কুনজর পড়ে। পরে পেরু বলতেছে ভাই তুমি আমার বন্ধু, বলিভিয়ারে দখল করতেছো, তোমার তো অবস্থা খারাপ। চিলিকে সে কি করছে, হুঁশিয়ারি করছে। চিলি তো খেপে গেছে। চিলি বলছে আমি বলিভিয়ার নিত্রাটেও নিলাম, তুই পেরুর এই জায়গাটাও নিলাম। পেরুর কিন্তু এই জায়গাটা পেরুর ছিল, এই জায়গাটা তোমার বলিভিয়ার ছিল। তো পরে বলিভিয়াকে হেল্প করতে এসে পেরু আবার কি খায়, বাঁশ খেয়ে যায়। পরে 1880 সালে চিলির এই মেইন জায়গাটার সাথে এই জায়গাটাও যুক্ত হয়ে যায় এই যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু পেরু এই নিত্রাটে প্লাস বলিভিয়ার নিত্রাটে প্লাস পেরু যেহেতু বলিভিয়াকে হেল্প করতে এসেছে, এই পেরুর এই জায়গাটাও দখল করে নেয়। পরে চিলি হয়ে যায় এতটুকু। দেখো চিলি বাড়লো কিন্তু 1880 সালে, খেয়াল করে দেখো চিলি বেড়ে গেল 1880 সালে এতটুকু। এইবার একটু খেয়াল করো, তোমরা এবার একটু খেয়াল করো এতটুকু কি বুঝছো কিনা। তারপর দেখো কি হইছে। আচ্ছা দেখো এইখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় প্রণালী। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যে যুক্ত করেছে ম্যাজেনাল প্রণালী অ্যাড করেছে। তো এইখানে দেখবা ছোট ছোট কিছু নদী আছে। এইদিকে আবার দেখবা তোমার আছে যে বিখ্যাত একটা জায়গা যেটা আর্জেন্টিনা সাথে যুদ্ধ হয়েছিল ব্রিটেনের, তোমরা জানো অনেকে, এটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। তো এইখানে কয়েকটা নদী আছে যে নদীগুলোর নাম হচ্ছে বায়োবিও নদী। এই বায়োবিও নদীর এখানে কিছু উপজাতি বাস করতো যাদের নাম হচ্ছে মাপুচু। এই মাপুচুরা খুবই শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট এবং যুদ্ধপরায়ণ না, অ্যাশরীয়দের মতো যুদ্ধপরায়ণ ছিল না। তো এই মাপুচুদের জায়গাটা নজরে আসে চিলির, এবং চিলি এই মাপুচুদের এই জায়গাটাও দখল করে নেয় কত সালে, 1880 সালেই। পরে চিলি দেখলো তার এতটুকু যুক্ত হয়েছে। এখন চিলির সেন্ট্রাল জায়গা এতটুকু। তো এই চিলির সেন্ট্রাল জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে যাওয়ার জন্য চিলি এই মাঝখানে জায়গাটাও দখল করে নেয়, যোগাযোগ রাখার জন্য মাঝখানে জায়গাটাও দখল করে নেয় একটা সময়। চিলি কিন্তু মাঝখানে জায়গাটা দখল করে নেয় এই একটা সময়ে। এইভাবেই কিন্তু চিলি এত লম্বা হয়েছে, একদিনে হয় নাই। এবার কি তোমরা উত্তর পেয়েছো যে কেন চিলি এত লম্বা, কেন চিলি এত সরু, পৃথিবীর সবচেয়ে সরু দেশ? এবার কি এটা মুখস্থ করতে হবে নাকি অন্য কাউকে পড়াইতে পারবা তোমরা? আমি বলবো আজকে ক্লাসটা তোমাদের জন্য দুর্দান্ত হবে, সামনে আরো ভালো কিছু আছে। শুধু তোমরা ক্লাসটা শেয়ার করো সর্বোচ্চ, যাতে সামনে আমরা আরো মজার জিনিস শিখতে পারি, যেগুলো জিকে আসলে কত সহজে শেখা যায়। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে জিকেতে 90% মার্কস পেতে পারবা যদি আমার কোর্সে যুক্ত হও ইনশাআল্লাহ। ক্লাসগুলো করো, গাইডলাইন ফলো করো, এবং তোমার কাছে বোর লাগবে না, ভয় লাগবে না। আর্টস কমার্স সায়েন্স সবাই শুধু মজা করে শিখতে পারবা, ভয় লাগবে না। এখন একটা বিষয় খেয়াল করো, চিলি এখন এই বিভিন্ন কারণে 5টা ভাগে বিভক্ত। 1টা চিলি, 2টা চিলি, 3টা চিলি, 4টা চিলি আর হচ্ছে 5টা চিলি। 1 2 3 4 5 এই 5 ভাগে কিন্তু চিলি বিভক্ত। ঠিক আছে, 5 ভাগে চিলি বিভক্ত। চিলির এই ভাগটাকে বলা হয় নর্থ গ্রান্ডে। এটা হচ্ছে তোমার নর্থ সাইড, এটা হচ্ছে সেন্ট্রাল চিলি, আর এইটা তোমার হচ্ছে সাউথ চিলি, এটা হচ্ছে অস্ট্রাল জোন। এটা হচ্ছে সাউথ চিলি, এটা হচ্ছে অস্ট্রাল জোন, AUSTRAL, অস্ট্রাল জোন। চিলি এখন এই মোট 1 2 3 4 5 এই 5টা ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং দীর্ঘ লড়াই সংগ্রাম এবং দখলদারিত্বের ইতিহাসের মধ্য দিয়ে, ঠিক আছে, দখলদারিত্বের ইতিহাসের মধ্য দিয়ে চিলি কিন্তু বড় হয়ে গেছে। এবং এরকম
বড় হয়ে যাওয়া আরেকটা দেশের নামও আমরা জানি, যাকে বলা হয় পৃথিবীর ক্যান্সার। পৃথিবীর ক্যান্সার, যার সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সেই দেশটির নাম কি? সেই দেশটির নাম কি? দেখো কেউ বলতে পারো কিনা, যাদের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, যারা পৃথিবীর ক্যান্সার নামে পরিচিত। ঠিক আছে, যাই হোক, ক্যান্সার নামে পরিচিত, এশিয়ার ক্যান্সার বলি, যাই বলি, সেই দেশটির নাম কি? ওকে, কথা কি ডান? কোর্সের ডিটেলস সবকিছু জানতে তোমাদের একটু পরে বলে দিব, থাকো। এরপরে তোমরা এই প্রশ্নটা উত্তর করো এবং ওই দেশটার নাম অবশ্যই বলবে তোমরা। ওই দেশটার নাম কি? যে দেশটার নাম বললাম সেই দেশটার নাম কি, দেখি কেউ বলতে পারো কিনা। ওকে, সেই দেশটার নাম কি? ভাইয়া পেইড গ্রুপে রাত 9টা বাজে ক্লাস হবে, 9টা থেকে 10:30 পর্যন্ত। সপ্তাহে রাতে পেইড গ্রুপে কবে ক্লাস হবে, কি বারে ক্লাস হবে, সবকিছু জানিয়ে দিব। যারা এখনো অ্যাড হওনি তোমাদেরকে একটা কথাই বলবো, 01737774741 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো। একটু লেট হতে পারে, কারণ টাকা পাঠায় রাখছে মনে হয় 100 জনের মতো। এদেরকে আজকে অ্যাড করে কালকের মধ্যে তোমাদের অ্যাড করে দিব যদি যুক্ত হতে চাও। 01737776741 হোয়াটসঅ্যাপে নক দিলেই বলবা কোর্স সম্পর্কে জানতে চাই, আমি তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। বাট এটা উত্তর করো, সোনালী আঁশের দেশ কোনটি? সোনালী আঁশের দেশ কোনটি? আমরা ভৌগোলিক উপনাম শিখছিলাম ইনশাআল্লাহ। সোনালী আঁশের দেশ কোনটি জানাও? সোনালী আঁশের দেশ, সোনালী আঁশের দেশ। একটা জিকে ক্লাসে সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার, এক্সাম ব্যাচ, মল্টের ব্যাচ, আর কোনো জিকে ব্যাচ লাগবে না ইনশাআল্লাহ। যারা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর টপ করে, তারা মেইন কোনো কোর্সের সাথে সাথে বিষয়ভিত্তিক কোর্সে অ্যাড হয়ে থাকে, যাতে সে কোনো বিষয়ে রিস্ক নেয় না, সর্বোচ্চ ভালো করতে পারে। আচ্ছা, তাহলে এই নাম্বারে তোমরা যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কথা বলবো ইনশাআল্লাহ ক্লাসের পর। নক দিবা হোয়াটসঅ্যাপে, আর না হলে আমার এই যে ফেসবুক পেজ জিকে ইউটিউবে তুমি নক দিতে পারো। আচ্ছা, খেয়াল করে দেখো, সোনালী আঁশের দেশ, সবাই বলতেছো বাংলাদেশ। তো তারপর তোমরা বলতে পারো রিকশার নগরী কোনটা, ভাটির দেশ কোনটা। ঠিক আছে, এগুলা মোটামুটি বাংলাদেশের সাথে জড়িত। তো ভৌগোলিক যে উপনামগুলো রয়েছে সেগুলোর মধ্যে এগুলো কিন্তু বাংলাদেশের সাথে জড়িত। এবং 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 খেয়াল করবা, সোনালী আঁশ কোনটি? সে হচ্ছে পাট। একটা সময় পাট খুবই 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 বাংলাদেশের একটা রপ্তানি যোগ্য একটা পণ্য ছিল। বর্তমানে সেই শিল্পকে হয়তো হাতে বা গলা টিপে ধ্বংস করা হয়েছে কোনোভাবে। সো সোনালী আঁশের দেশ বাংলাদেশ ছিল নাকি আছে আমি জানি না এখন। সোনালী আঁশের দেশ পাটের কারণে বিখ্যাত ছিল, পাটকে সোনালী আঁশ বলা হয়, পাটকে সোনালী আঁশ বলা হয়। ঠিক আছে, ঢাকা রিকশার নগরী, কি সুন্দর উত্তর করতেছো। ঢাকা হচ্ছে রিকশার নগরী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঢাকা হচ্ছে রিকশার নগরী, উত্তরটি সঠিক, ঢাকা রিকশার নগরী, উত্তর সঠিক। আচ্ছা, এইবার এটা আমরা কথা বলবো না, এইবার আমরা হাজার হ্রদের দেশ এইটা নিয়ে জানতে চাইবো। দেখি কে বলতে পারো হাজার হ্রদের দেশ কোনটা? হাজার হ্রদের দেশ কোনটা দেখি একটু বলো তো। ফিনল্যান্ড, জাম্বিয়া, আইসল্যান্ড, জাপান। ফিনল্যান্ড, জাম্বিয়া, আইসল্যান্ড, জাপান। এখানে 4টা অপশন দিয়ে 4টা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আমরা। তোমরা একটু উত্তর করে দাও, দেখি তো কে কে উত্তর করতে পারো। সবাই উত্তর করো যে হাজার হ্রদের দেশ কোনটা। বলো 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 বলো। ওকে, হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ কোনটা? হাজার হ্রদের দেশ কোনটা? কোন দেশে হাজার হাজার হ্রদ রয়েছে? আচ্ছা আচ্ছা, হাজার হ্রদের দেশ কোনটা? এখন তোমরা ভুল টুল উত্তর করতেছো, আমি দেখতে চাই কারা সঠিক উত্তর করতে পারো। হাজার হ্রদের দেশ কোনটা? কেউ বলতেছো যে আইসল্যান্ড হবে, কেউ বলতেছো যে জাম্বিয়া হবে। তোমাদের এইগুলা কিন্তু খুবই ভালো করে জানতে হবে। এখান থেকে কিন্তু মুখস্থ জানলে এবং এভাবে মনে মনে রাখার টেকনিকে পড়লে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। হাজার হ্রদের দেশ কোনটা? তোমরা বলতেছো, সঠিক উত্তর কে দিয়েছে? ফিনল্যান্ড বলতেছো মৌসি, আখি আলমগীর বলতেছো ফিনল্যান্ড, তামিন আশরাফ ফিনল্যান্ড, আর বাকি কেউ ফিনল্যান্ড বলতেছো, কেউ আসো আর। ওকে, না থাকলে আমি তোমাদের বলে দিই। দেখো, এই জাম্বিয়াকে বলা হয়, জাম্বিয়াকে বলা হয় তামার দেশ। মাথায় রাখবা কোন দেশ? তামার দেশ। জাপানকে বলা হয় তোমার ভূমিকম্পের দেশ। আরেকটা কি যেন? ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ। আর হচ্ছে সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ। অপরদিকে এই আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। কি বলা হয়? আগুনের দ্বীপ, আগুনের দ্বীপ। আগুন শুনে একটা গান মনে পড়লো, একটা গান মনে পড়লো এই আগুন শুনে। গানটা মাঝে মধ্যে আমি গাই যখন আমার খুব মন খারাপ হয়, যখন আমি খুব ভেঙে চুরে যাই, যখন আমার মনে হয় আমার লাইফে কিচ্ছু নাই। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন,
আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। তোমাদেরও লাইফে আগুনের দিন শেষ হবে এবং ভালো দিন আসবে যখন অ্যাডমিশন টেস্টে ভালো করে নিজের পরিচয়টা দাঁড় করাতে পারবা। এইচএসসি পরীক্ষা শেষ, তুমি একটা পরিচয়হীনতায় ভুগতেছো, একটা আইডেন্টিটি ক্রাইসিসে। যখনই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে যাবা, একটা সুন্দর আইডেন্টিটি তৈরি হবে, তখন আগুনের দিন তোমার শেষ হবে। বাট আগুনের দ্বীপ হচ্ছে এই আইসল্যান্ড। এখন তামার দেশ জাম্বিয়া, ভূমিকম্পের দেশ, আমরা জানি জাপান খুবই ভূমিকম্প প্রবণ একটি দেশ, এবং সূর্যোদয়ের দেশও জাপান। কিন্তু এই ফিনল্যান্ড হচ্ছে হাজার হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, নাম হচ্ছে আইসল্যান্ড, সেখানে থাকবে বরফ, বরফ মানে হচ্ছে ঠান্ডা, সেইটার নাম আবার আগুনের দ্বীপ কিভাবে হয়? বরফ যদি ঠান্ডা হয় তাহলে এইটা, বরফ যদি ঠান্ডা হয় তাহলে এইটা কেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ? আচ্ছা, বরফ যদি ঠান্ডা হয় তাহলে এই আইসল্যান্ডকে আগুনের দ্বীপ কেন বলা হয়? অনেকে এটা ভুল করো। আইসল্যান্ডে এত পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং 3 থেকে 4 বার খুব বড় বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, বিস্ফোরণ হয় এই আইসল্যান্ডে, প্রায় কয় হাজার যেন তোমার আগ্নেয়গিরি। এখনো কিছু আছে সুপ্ত, কিছু আছে ঘুমন্ত, এখন কিছু আছে জ্বলন্ত। তো যেই দেশে এত আগ্নেয়গিরি, এত লাভা, এত তাপ, সেই দেশের নাম আইসল্যান্ড হলেও সেই দেশ কিন্তু আগুনের দ্বীপ হওয়ারই কথা, যেহেতু অনেক ইয়ে। আরেকটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড শুনলে তোমাদের মনে হতে পারে গ্রিন মানে তো সবুজ, সবুজ মানে তো অনেক গাছপালা থাকবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে গাছপালার চেয়ে আইস বেশি। তো এটার নামই আইসল্যান্ড হওয়া উচিত ছিল, আই গেস গ্রিনল্যান্ডের নামই আইসল্যান্ড হওয়া উচিত ছিল। বাট সেখানে কিন্তু গ্রিনল্যান্ড হলেও সেখানে বরফ দ্বারা আবৃত, ঠিক আছে, যেটা ডেনমার্কের অধীনে একটা দ্বীপ, তোমরা ম্যাপ দেখলেই বুঝবা। আর এগুলো তোমরা আশা করি বুঝে গেছো, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই খুবই। আচ্ছা, এখন তামার দেশ জাম্বিয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো এখন ফিনল্যান্ড নিয়ে কথা বলতে গেলে আমার একটা জিনিস খুব সুন্দর করে মনে পড়ে, যেখান থেকে প্রত্যেক বছর চমৎকার চমৎকার প্রশ্ন আসে, তাই পড়ে ফেললে বুঝে। আচ্ছা, তোমরা কি আমার ক্লাস বুঝতে পারতেছো নাকি আমি একাই বকবক করতেছি? আমার ক্লাস কি বোঝা যাচ্ছে না সহজ হচ্ছে? আমাকে জানাও তো, ক্লাস কি বুঝতেছো? ক্লাস কি বুঝতেছো কিনা আমাকে জানাও, ক্লাস কি তোমরা বুঝতেছো কিনা একটু জানাও। আচ্ছা, এই তো ভাইয়া, আইসল্যান্ড কি শান্তির দেশ না? অ্যাকচুয়ালি আইসল্যান্ড শান্তির দেশ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এবার খেয়াল করো, বরফের দেশ। আচ্ছা, এইবার এই ফিনল্যান্ড নিয়ে কথা বলতে গেলে আমার একটা বিষয় খুবই মনে পড়ে, সেই মনে পড়াটা হচ্ছে ম্যাপ। তোমরা এরকম একটা চাইলে গ্লোব কিনতে পারো, আমার এখানে কয়েকটা কালেকশনে আছে। তো তোমরা আমার ছোট বড় মিলে আমার অনেকগুলো গ্লোব আছে, অনেকগুলো আরও আছে, এগুলো এখানে অন্যরুমে আছে। ছোট বড় মিলে গিফট পাওয়া থেকে শুরু করে আমার অনেকগুলো ম্যাপ আছে। তোমরা এরকম গ্লোব আরও এখানে আছে, আমি আনতে পারবো না। তোমরা এই গ্লোব কালেক্ট করবে, তাহলে জিকে বুঝতে সহজ হবে। জিকের মাঝে মধ্যেই বিভিন্ন দেশের প্রণালী, নদী, দেশের কোন দেশে অবস্থান, সেগুলো জানতে হয়। তো খেয়াল করো, এই ফিনল্যান্ডের কথা শুনে আমার মনে পড়লো ইউরোপের একটা অঞ্চলের কথা, উত্তর ইউরোপ। আচ্ছা, আমরা চলে যাই ইউরোপ মহাদেশে। এই ইউরোপ মহাদেশের এই উত্তর সাইডে, এই উত্তর সাইডটাতে আমি একটু জুম করে দেখাই। এই ইউরোপ মহাদেশের উত্তর সাইডে এখানে এমন 5টা দেশ রয়েছে, এমন 5টা দেশ রয়েছে যেই দেশগুলোকে বলা হয় নর্ডিক দেশ, নর্ডিক কান্ট্রি, নর্ডিক নর্ডিক নর্ডিক, এই যে নর্ডিক দেশ, নর্ডিক দেশ। এই নর্ডিক দেশের আরেকটা নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই নর্ডিক দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলো থেকে প্রশ্ন আসে। এই দেশগুলো তোমার আমি যদি একটু ম্যাপে দেখাই, এই দিকে দেখতে পাচ্ছ, মাথায় রাখো নর্ডিক দেশগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। খেয়াল করো, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, নিচের কোনটি নর্ডিক দেশ, নিচের কোনটি নর্ডিক দেশ নয়, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়, বারবার এভাবে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে আজকে পড়াইতেছি, যেদিন প্রশ্ন চলে আসবে সেদিন বুঝবা যে প্রশ্ন আসে কিনা। খেয়াল করো, এই যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন আর হচ্ছে এই ফিনল্যান্ড, এই 5টা দেশকে একদম
ইউরোপের কিন্তু উত্তর দিকে, এবং আমি বলেছিলাম তোমাদের এই নরওয়ের এই জায়গাটা হচ্ছে হ্যামারফাস্ট, যেটা পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর। হ্যামারফাস্ট উত্তরের শহর হচ্ছে হ্যামারফাস্ট। এই 5টা দেশ একদম পৃথিবীর উপরে অবস্থিত, এবং তার মধ্যে আমরা একটা দেখেছি এই যে নরওয়ে, যেটা কিনা নিশিত সূর্যোদয়ের দেশ, ঠিক আছে। তো এই 5টা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। বারবার প্রশ্ন আছে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আমরা ভুলে যাই। এটা মনে রাখার শর্টকাট টেকনিক তোমরা অনেকেই জানো, যারা আমার অলরেডি আমার পেইড ব্যাচে যুক্ত হয়েছো। আমি কিন্তু আমার পেইড ব্যাচে বেসিক জিকের প্রায় 20টা ক্লাস করিয়েছি। এখন যারা এখন যুক্ত হবে পেইড ব্যাচে, তোমরা কি সেই ক্লাসগুলো মিস করবা? গ্রুপে ঢুকলেই পিন করে সুন্দর করে গ্রুপে সাজানো আছে 1 2 3 4। তুমি যখন যুক্ত হবা, আগামীকাল 1 সেপ্টেম্বর থেকে আমাদের মূল ক্লাস শুরু। বাট যখনই তোমার গ্যাপ থাকবে, একদিন একটা করে এখান থেকে ক্লাস করে ফেললা, পরের দিন গ্যাপ থাকলে একটা ক্লাস করে ফেলা, তাহলে তোমার জিকে একে তুমি রেকর্ডেড ক্লাসও পাচ্ছ, দ্বিতীয় তুমি লাইভ ক্লাসও পাচ্ছ। তোমার কাছে 2টা রিসোর্স থাকবে আমার জিকে ব্যাচে ভর্তি হলে। তো সেখানে আমি পড়িয়েছিলাম যে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ মনে রাখার টেকনিক। কারা পারো বলো, কারা পারো? 2টা টেকনিক আছে, কারা পারো দেখি জানাও তো। পিডিএফ পাওয়া যাবে পেইড ব্যাচে। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে FINDS। আমরা যখন কোনো কিছু খুঁজি এটাকে বলে ফাইন্ড, না এই সমস্যাটা ফাইন্ড আউট করো। ইংলিশ পারে না, বাট এটা বলে ফেলে সমস্যাটা ফাইন্ড আউট করো। তো এই ফাইন্ডের সাথে এস যুক্ত করলেই আমরা এই 5টা দেশের নাম মনে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এফতে ফিনল্যান্ড, এ হচ্ছে ফিনল্যান্ড, আইতে আইসল্যান্ড, এ হচ্ছে আইসল্যান্ড, এনতে নরওয়ে, এ হচ্ছে নরওয়ে, ডিতে ডেনমার্ক, এ হচ্ছে ডেনমার্ক, এসতে হচ্ছে এই দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, সুইডেন, এ হচ্ছে সুইডেন। তাহলে এই 5টা দেশ হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান দেশ। অথবা তুমি কারো ধরো পছন্দ করো, কিন্তু সে তোমার বারবার ছাইরা চলে যায়, তো একদিন বললা এই প্লিজ ফিরে আসুন, আমার কাছে ফিরে আসুন, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আপনি আমার জান, পাখি, কলিজা, ময়না, টিয়া, শালিক, কুকু, সরি। তো যাই হোক, তুমি তাকে বললা ফিরে আসুন, জায়গায় ফিরে আসুন বললা, প্লিজ আপনি ফিরে আসুন। ফিরের জায়গায় তুমি বললা ফিডে। তাহলে এটাতে মনে রাখবা, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। এইটা দিয়েও তুমি মনে রাখতে পারবা স্ক্যান্ডিনেভিয়ান যে 5টা দেশ রয়েছে, ভেরি ইজি। অথবা আমি তো ম্যাপ দেখায় পড়াই, ম্যাপ দেখে ম্যাপের অবস্থানগুলো জানলে কোনটা কোন পাশে, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে ওইটা। কোনটার উপরে কোনটা একটু আলাদা আছে, কোনটা কোন পাশে, কোনটা ছোট, কোনটা বড়। এইবার তোমরা আমাকে বলো তো, এই স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে সব থেকে বড় দেশ কোনটা? ম্যাপ দেখে বলো। স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা? বলো, এটা পরীক্ষা আসে। স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা? জানাও তো, স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা? বলো। বলো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সবথেকে আয়তনে বড় দেশ কোনটা? যারা পেইড ব্যাচে আসো অলরেডি শিখে ফেলবা, এগুলা করিয়েছি সেখানে, বাট এখন তোমাদের রিভিশন হয়ে যাবে। তাই আমি সবসময় বলি, এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ আমার এই কোর্সে তোমাদের মোট মিলে সংখ্যা 400-র মতো আছে। তোমরা এখনো যদি আমার কোর্সে যুক্ত হয়ে যাও, তোমরা এই বছর শিখে ফেলবে, পরের বছর শুধু একবার রিভিশন দিবে, তোমরা সবার আগে জিকেতে ভালো করবে। তাই তোমরাও হোয়াটসঅ্যাপে নক দিয়ে অ্যাড হয়ে যাও, যেহেতু অলরেডি 400-র মতো স্টুডেন্ট তোমাদের ব্যাচ থেকে আছে, কেন মিস করবা? ওকে, এই যে সবাই বলতাছো যে স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে নরওয়ে, আর সবচেয়ে ছোট দেশ কোনটা? সবচেয়ে ছোট দেশ কোনটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটা? দেখি কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো, ম্যাপ দেখে বুঝে। সবচেয়ে ছোট দেশ কোনটা? সবচেয়ে ছোট দেশ কোনটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে? দেখি কে বলতে পারো। ওকে, দেখি কে বলতে পারো, দেখি বলো তো, সবাই একটু বলার চেষ্টা করো কোনটা হতে পারে। একটু ম্যাপ দেখে বলার চেষ্টা করো, মুখস্থ না, ম্যাপ দেখে। ওকে, ম্যাপ দেখে বলো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা, ছোট ডেনমার্ক, আচ্ছা, আর বড় হচ্ছে নরওয়ে, এভাবে আসতে পারে। এইবার তোমরা যারা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট দিবা বা চাকরি পরীক্ষা, যদি কেউ চাকরি পরীক্ষার জন্য কি কেউ লাইভ ক্লাস দেখছেন, চাকরির জন্য, জবের জন্য একটু জানাতে পারেন। তো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, তোমরা মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রার নাম পড়তে হবে।
যেটা পড়তে গেলে সবার অবস্থা খারাপ হয়ে যায়। বাট আমরা আজকে 5টা দেশের মুদ্রা 1 সেকেন্ডে পড়বো ইনশাল্লাহ। বাকি দেশের মুদ্রাগুলো আমি তোমাদেরকে সহজ করে দিব পেইড ব্যাচে যুক্ত হলে। দেখো স্ক্যান্ডিনেভিয়ান যে 5টা দেশ রয়েছে FINDS, এই ফাইন্ডসের মধ্যে এই যে শুধু দেখতে পাচ্ছ এফ, এই এফটা হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড কি করেছে, ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর প্রায় বৃহত্তম একটি বাণিজ্য সংগঠন। এই ফিনল্যান্ড এই ইইউতে যুক্ত হয়েছে। ইইউতে যুক্ত হওয়ার কারণে আমরা জানি ইইউতে যে দেশগুলো রয়েছে, কোন দেশ কবে সর্বদেশ দেশ কোনটা, কয়টা দেশ আছে, এগুলো বলতে গেলে সময় নাই, এটা নেক্সট ক্লাসে বলবো পেইড ব্যাচে। এই ইইউতে যে দেশগুলো থাকে ইউরোপিয়ান ইউনিয়নে, সেই দেশগুলোর মুদ্রা কিন্তু একটা, তারা সবাই মিলে একটা মুদ্রা করেছে যাতে এক দেশের মুদ্রা অন্য দেশে তারা প্রচলন করতে পারে বা ব্যবহার করতে পারে। এবং এই ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। কে? রবার্ট, মাথায় রাখো, এটা আসে পরীক্ষা এসেছে গত বছর। রবার্ট মুন্ডেল, গত বছর বলতে গত বছরগুলোতে রবার্ট মুন্ডেল এই ইউরো মুদ্রার জনক। সে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে এই অভিন্ন মুদ্রা চালু করেছে। আর যেহেতু ফিনল্যান্ড এই ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হয়েছে, তাই তার মুদ্রার নাম হচ্ছে কি? ইউরো। আর বাকি যে আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। শেষ, আমরা বিশ্বের 5টা দেশের মুদ্রা শিখে ফেললাম। এখানে আরেকটু নামের মধ্যে এদের পার্থক্য থাকে, সেগুলো পেইড ব্যাচে ব্যাখ্যা করব। এই 4টা দেশের নাম হচ্ছে, মুদ্রার নাম ক্রোনা, আর একটা দেশ হচ্ছে ইউরো। শেষ, 5টা দেশের মুদ্রা তোমরা শিখে ফেললা একটা ইয়াতে, 5টা দেশের মুদ্রা। আজকে আমাদের ফ্রি ক্লাসের লাস্ট দিন। যারা এই ক্লাস দেখে যুক্ত হবা, যেই দিনে যুক্ত হবা, তোমার জন্য যদি এই ক্লাসে রেফারেন্স দাও, ভাই আপনার ফ্রি ক্লাস দেখে এসেছি, আমি ওই দিন তোমার জন্য ডিসকাউন্ট রাখবো। তুমি হয়তো ভিডিওটা অনেক পরে দেখবা, যারা এখন দেখতেছো, ক্লাস হয়তো ভালো লাগতেছে বাট পরে দেখতেছো, আমাকে হয়তো পাওনি। কিন্তু 1718 জন স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। 1700, 1700, ক্যান ইউ ইমাজিন? আলহামদুলিল্লাহ। তো এই 5টা মুদ্রা মনে রাখা যাবে, এই 5টা দেশের মুদ্রা মনে রাখা যাবে ইনশাল্লাহ যাবে। মুদ্রার টেকনিক আছে বিভিন্ন, বাট আমরা ইতিহাস শুনে পড়বো। ওই যে কে কোন রাজা কে কারে মারছে, এই হাবিজাবি টেকনিক শিখবো না ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো টেকনিকে শিখবো। টেকনিক অনেক সময় অনেক জটিল করে দেয় স্টুডেন্টদের মাথা। আমি ম্যাপ দেখে টেকনিকে প্লাস হচ্ছে তোমাদেরকে গল্প আকারে পড়ানোর চেষ্টা করি, সব যে যার ওয়ে যেটা ভালো লাগে ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে ওকে 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 রবার্ট মুন্ডেল, কে লিখেছে? রবার্ট মুন্ডেল, ইয়েস, ওকে। আচ্ছা, এইবার তোমাদের 5 নাম্বার প্রশ্ন। এটা বিগত সালে কোন চাকরি পরীক্ষা জানি এসেছিল, অ্যাডমিশন এসেছিল। সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী বলা হয় কোন দেশকে? কে আবার সমুদ্রের বউ? সমুদ্র নিজেকে একটা জামাই, ঠিক আছে? সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? দেখি কে বলতে পারো। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী, 4টা অপশন আছে, তোমরা জাস্ট উত্তর করো, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী কোন দেশ? সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী কোন দেশ? দেখি কারা কারা বলতে পারো। সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী, দেখি কারা পারো। আবার গুগল করো না, গুগল করলে কিন্তু মার খাবা, গুগল করলেই মার খাবা, গুগল করলে কিন্তু মারটা খাবা, ঠিক আছে? কেউ গুগল করো না, এমনি জাস্ট চেষ্টা করো, সবাই চেষ্টা করো। সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী। আচ্ছা, এইটা ব্যাখ্যা করার আগে যারা পেইড ব্যাচ সম্পর্কে অনেক প্রশ্ন করতেছো, আমি তোমাদেরকে এইভাবে ভয়েসে উত্তর দিতে পারছি না, তাহলে কেমন হয়? আমি এই ফাঁকে আমার পেইড ব্যাচ যারা যুক্ত হতেই চাচ্ছ, 2 মিনিট সময় চেয়ে নিব পেইড ব্যাচ সম্পর্কে একটু বলার জন্য। একটু কাইন্ডলি আমাকে সময় দিও, ঠিক আছে? একটু সবাই মনোযোগ দিও, কেউ যেও না, কারণ এরপর কিন্তু দেখো কি সুন্দর একটা ব্যাখ্যা নিয়ে আসবো। এটা একটু পরে পাবা তোমরা, এটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করবা, খেয়াল করো। এই যে আমি শর্টকাটে বলি, এই ব্যাচের নাম সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ। কেন শিওর কমন? কারণ গতবার আমরা কমন দেখিয়েছি, কিন্তু এইবারও যে কমন আসবে আমি বলতে পারি না। আমি আমার জায়গা থেকে পড়াবো, সর্বোচ্চ সিক্রেট সাজেশন দিব, দাগাই দিব, গল্পে পড়াবো, কমন পড়ার পর বলবো যে কমন পড়েছে, বাট এর আগে কেউই বলতে পারে না, কারণ আমরা টিচাররা তো আর প্রশ্ন করি না। বাট গতবার কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে যারা জানো না, তোমাদের জন্য আমি দেখিয়ে দিতে চাই। যারা জানো না, তোমরা হচ্ছে আমার পেজে যাবা, আমার পেজের নাম, আমার পেজে যদি যাও তোমরা দেখবা, আমার পেজে গেলে এই যে আমার পেজ হচ্ছে জিকে ইউটিউব। আমি একটু দেখাই দিই, বাট সবাই একটু যুক্ত থেকো শেষ পর্যন্ত, নাহলে অনেক কিছু মিস করবো। আজকে অনেক কিছু আছে যা তুমি নিজে পড়াতে পারবা। আচ্ছা, এটা আমার পেজ, এটা হচ্ছে জিকে ইউটিউব পেজে, আমি পেজ যাচ্ছি। দেখো তোমরা সবাই যেটা করবা, আমার এই পেজে যাবা, এই পেজে, এটা আমার নাম জিকে ইউটিউব। যারা ইউটিউবে দেখছো, এই পেজটা সার্চ দিয়ে ফলো করে দাও, এখানে সকল লাইভ ক্লাস হয়, সবার আগে ক্লাসের আপডেট এখানে পাবা। জিকে ইউটিউব, নাভিলস জিকে। এইখানে নিচে গেলে তুমি দেখবা এখানে একটা লেখা আছে যে ফিচার্ড।
এই ফিচার্ড অপশনে দেখবা, পেজে গেলে ফিচার্ড অপশনে দেখবা দুইটা ভিডিও আমি যুক্ত করে রেখেছি আমার পেজে গেলে দেখবা। এগুলো দেখলে বুঝবা গত বছর আমার ব্যাচ থেকে আমি যে স্লাইড দেখে পড়েছি কিভাবে হুবহু প্রশ্ন কমন পড়েছে। তোমাদের যদি একটু দেখাই তাহলে দেখো যে হুবহু প্রশ্ন কমন পড়েছে কোন কোন জায়গা থেকে, একটু দেখলে বুঝবা। ইনশাল্লাহ এবার আশা করি আমরা ভালো কিছু করব। এই যে এগুলো আমার ক্লাসে পড়িয়েছিলাম আমার স্লাইড থেকে, এই দেখো হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমন পড়েছে। এই যে দেখো আরো কমন পড়েছে, কত প্রশ্ন কমন পড়েছে তোমাদেরকে দেখাই। এই যে জাগ্রত চৌরঙ্গী, এটা গতবার এসেছিল। মুক্তিযুদ্ধের প্রেরণা প্রথম ভাস্কর্য, যেটা আমি আমার ক্লাসে ভেবে পড়িয়েছিলাম, শীতকাল ছিল তখন হুডি পড়েছিলাম। তারপর দেখো আরো এরকম কয়টা টান বইছে, বঙ্গবন্ধুর বইগুলো নিয়ে যাই হোক এসেছিল হুবহু প্রশ্ন। ইনশাল্লাহ আমার স্লাইড থেকে কমন পড়েছে, যা আমি পড়িয়েছিলাম, অনেক প্রশ্ন পড়িয়েছিলাম। সো তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা কি করবা আমি বলে দিচ্ছি। যারা যুক্ত হতে চাও এবং ভালো করতে চাও জিকেতে, দেখো এইটা একটা কমনের ভিডিও। আরেকটা আছে রাবি ছবিতে, যে রাবি ছবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমন পড়েছে কোনগুলো, তুমি এই ভিডিওটা দেখলে বুঝবা। সো এগুলো দেখে নিও আগে। আর কারা কারা চান্স পেয়েছে আমার ব্যাচ থেকে গত বছর, তোমরা এই পোস্টটা এখানে পিন করা আছে, এক এক করে দেখলে বুঝবা কারা কারা গতবার চান্স পেয়েছে আমার ব্যাচ থেকে। এই এক এক করে দেখলে বুঝবা, এই পোস্টটা দেখলে বুঝবা। আলহামদুলিল্লাহ ওরা ওদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। ওরা শুধু আমার এখানে না, বিভিন্ন জায়গায় ছিল। যে কারা কারা চান্স পেয়েছে এক এক করে আমি সকলদের ছবি এখানে যুক্ত করে দিচ্ছি। এই যে ওরা দেখো কে কোন বিশ্ববিদ্যালয়ে কত পজিশন করেছে। সো তোমরা ওদের দেখে ইন্সপায়ার হতে পারো। হ্যাঁ, ওদের দেখে ইন্সপায়ার হতে পারো। সো যে কারণে বিভিন্ন কারণে আমি এই ব্যাচের নাম রেখেছি সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ। এই ব্যাচে যুক্ত হলে এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, মেডিকেলের জিকে, ডেন্টালের জিকে, নার্সিং এর জিকে এটার মধ্যে আছে। তো এই কোর্সে বিভিন্ন বিগত প্রশ্ন এবং জবের প্রশ্ন সলভ করে দেওয়া হবে। মোট ক্লাস পাবা 100টা, এখানে 80 লেখা আছে। এক্সাম পাবা 100টা, যেখানে 2500 প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হবে। 2500 প্রশ্ন থাকবে, এক একটা ক্লাসের পর এক একটা করে এক্সাম। তারপর মডেল টেস্ট 530টা। অ্যাডমিশন টাইমে এই এক্সাম ব্যাচের জন্য ভর্তি হতে 500 টাকা দিয়ে, মডেল টেস্ট ব্যাচের জন্য 500 টাকা দিয়ে। তোমার লাগবে না টাকা, একবার টাকা পে করলে এগুলো পেয়ে যাচ্ছ। সাথে পিডিএফ লেকচার শিট, আমার যে লেকচার থেকে এই যে পিডিএফ থেকে কমন পড়ে, এগুলো তোমাদের ক্লাসের পর দিয়ে দিব। কেউ প্রিন্ট করে নেয়, কেউ নোট করে নেয়। তারপর এই যে রিভিশন ও জুম সেশন থাকবে। সবসময় ডাউট সলভিং এর জন্য তুমি আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, যে কোনো সময় সমস্যা সলভ করতে পারো। যারা পেড ব্যাচ আছে তারা জানে যে আমি সবসময় নক দিলে নিজে কথা বলি কিনা, ফোন দিয়ে মেসেজে। তোমরা পেড ব্যাচে তোমরা একটু জানাও, আজকে যেহেতু ফ্রি লাস্ট ক্লাস, তোমরা ওদের একটু জানাও যে আমি তোমাদের হেল্পটা করি কিনা। পেড ব্যাচে তোমরা সার্ভিস পাচ্ছ কিনা, যারা পেড ব্যাচে আছো একটু ওদের জানাই দাও। লাস্ট তোমাদের কাছে আমার কথা, যদি খারাপ করি খারাপটাও বলো। তো এই পাচ্ছ আমার এই ব্যাচে এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইমার। কারণ সেকেন্ড টাইমে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং বিউপিতে সেকেন্ড টাইম গুচ্ছতে দিতে পারবা সেকেন্ড টাইম। তো এইগুলোতে কিন্তু তোমার এই সেকেন্ড টাইমারও অনেকে অ্যাড হয়ে গেছে। গতবার যারা আমার ফার্স্ট টাইমার ব্যাচে ছিল চান্স পায় নাই, তারাও এবার অ্যাড হয়ে গেছে। সো সেকেন্ড টাইমাররা এই যে 26 ব্যাচ কলেজে নতুন উঠেছো, এখন থেকে যদি ভালো করে প্রিপারেশন নাও, অল্প অল্প করে আমার সাথে 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা, তুমি অনেক টাকা যাবা। 25 ব্যাচ এখন বসে থাকার সময় নাই, 24 ব্যাচ তো সামনেই পরীক্ষা, তোমাদের তো অবশ্যই তোমাদের জন্য এই কোর্স। আচ্ছা, সো এই কোর্সে অ্যাড হতে প্রাইস কত? আগামী 1 সেপ্টেম্বর সন্ধ্যা বা রাত 9টা বাজে ক্লাস। দেখো তুমি যদি সন্ধ্যা 7টা 8টা বাজেও পাঠাও, আমি 9টার মাঝখানে তোমাকে অ্যাড করতে পারবো না, কারণ অনেকেই পাঠাবে। আগামীকাল সকালে উঠেই যদি, আজকে যদি দেরি হয়ে যায় বা আজকে যদি পাঠিয়ে দিতে পারো। আমার নাম্বার হচ্ছে এইটা, এই নাম্বারটা প্রথমত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কোর্সে যুক্ত হতে আরো ডিটেল জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা সেভ করে। দ্বিতীয়ত এটা আমার বিকাশ নগদ দুইটাই আছে, এটার মধ্যে বিকাশ আছে, নগদ আছে। তুমি যদি মনে করো ভাইয়া এই কোর্সের প্রাইস তো 1 তারিখের পরে হয়ে যাবে 1800 টাকা, 1700 টাকা, বাট এখন যদি কালকের মধ্যে ভর্তি হয় এটা আছে 1400 টাকায়। এই 14, বাট ভিডিওটা যারা পরেও দেখবো অনেক পরে, তোমাদের জন্য অফার রাখবো যদি এই ভিডিও দেখে আসো। তো এই 1400 টাকা যদি তুমি অ্যাড হতে চাও, আমাকে যদি বলতে পারো ভাই আপনার সাথে কোনো কথা বলতে চাই না, জাস্ট যুক্ত হয়ে যেতে চাই, এই নাম্বারে বিকাশে বা নগদে 1400 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা লাস্ট 3টা ডিজিট আমাকে জানাই দাও, ব্যাস আমি তোমাকে অ্যাড করে দিব সঠিক সময়ের মধ্যে, যত দ্রুত সম্ভব। এইবার এই কোর্সটা 3টা সাইকেলে চলবে, 3টা সাইকেলেই একবার টাকা পে করে, আর টাকা লাগবে না। ঢাবির জিকে ক্লাস তো আগামীকাল থেকে শুরু হবে এবং শেষ হবে ঢাবি অ্যাডমিশন পর্যন্ত থাকবে এই কোর্সটা। সেখানে ঢাবি, জাবি, বিউপি সবগুলো মেডিকেল কভার হয়ে যাবে এই সাইকেলে। এরপরে আবার দ্বিতীয় সাইকেলে একই টাকা, আর টাকা লাগবে না, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে প্রিপারেশন নিতে পারবা, এই এতগুলো ক্লাস পাবা। তৃতীয় সাইকেলে তুমি গুচ্ছ নার্সিং এর ক্লাস পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে শুরু হবে এই সাইকেল। 3টা সাইকেলে আলহামদুলিল্লাহ খুব পরিচ্ছন্নভাবে ভাগে ভাগে তোমাদের ক্লাস হবে। তারপর দেখতে পাচ্ছ এই কোর্সের টিচার প্যানেল, টিচারও আমি, এক্সামিনারও আমি, কল সাপোর্টে আমি থাকবো। বাট ম্যাথ ও আইকিউ কিন্তু চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকে এগুলোর জন্য আলাদা কোর্সে টাকা পে করে অ্যাড হও। তোমরা এই কোর্সে ম্যাথ ও আইকিউ টিচার পেয়ে যাবা, কে হবে পরে জানাবো। আর আইসিটি কিন্তু বিশেষ করে গুচ্ছতে এবং ঢাবিতেও 2টা প্রশ্ন আসে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, আইসিটির জন্য একজন ইনস্ট্রাক্টর পেয়ে যাবা। গতবার যাকে পেয়েছি ও খুব ভালো পড়ায়, ওকে এবার আনার চেষ্টা করবো, ওর এখান থেকে কমনও পড়েছে। এইবার তোমাদেরকে দেখাই যে
আগামীকাল থেকে আমাদের যে ক্লাস শুরু হবে টপিক ভিত্তিক রুটিন হচ্ছে এইটা। লেকচার 1 কালকে এটা হবে, লেকচার 1, তারপর লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এইভাবে কিন্তু ক্লাস হবে। দেখো প্রত্যেকদিন এক্সাম থাকবে, পত্রিকার আপডেট আমি তোমাদেরকে দিব, বিভিন্ন পত্রিকা থেকে তথ্য ঘেটে এইভাবে কিন্তু দেখো আমাদের এই সাম্প্রতিক যুগের ক্লাসও থাকবে। আস্তে আস্তে আমাদের রিভিশন ক্লাস থাকবে, সিক্রেট সাজেশন থাকবে, রিভিশন ক্লাস থাকবে, তারপর হচ্ছে জুম সেশন থাকবে, মডেল টেস্টগুলো শুরু হয়ে যাবে পরীক্ষার ঢাবির আগ পর্যন্ত। তারপর মডেল টেস্ট দিয়ে আমরা কিন্তু এইভাবে 55টা বিষয়ের মধ্য দিয়ে এটা শেষ করবে এই কোর্সটা ইনশাআল্লাহ। সো যারা যুক্ত হতে চাও আর কথা বলবো না, এবার আমি পড়ায় ফিরে যাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও দিলাম, চাইলে স্ক্রিনশট এটা রাখো, রেখে আমার সাথে আজকে ক্লাসের পরে নক দিয়ে ফেলো। যে আগে নক দিবে তাকে আগে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। কারণ অলরেডি আমার 1-200 ভর্তির টাকা এসে গেছে, আমি এগুলো অ্যাড করতে আজকে আমার সারা রাত লাগবে, 1-2 জন মিলে অ্যাড করতে হবে। আর আগামীকাল সারাদিন বসে অ্যাড করার মধ্য দিয়ে রাতে আমরা 9টা বাজে, আগামীকাল রাত 9টায় যারা পে করে অ্যাড হয়ে যাবা সিক্রেট ব্যাচে, ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ক্লাস এরকম লাইভে হবে, এরকম সুন্দর স্লাইড দেখে পড়ানো হবে, ক্লাসের পর স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে এবং লাইভ ক্লাসগুলো গ্রুপে সুন্দর করে সাজানো থাকে। কোনো যেহেতু লাইভ যদি মিস করে ফেলো বা একই সময় যদি অন্য কোর্সের ক্লাস থাকে, তুমি এসে পরে রেকর্ড করে নিবা। রেকর্ড করতে গিয়ে সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবা। সো তোমরা এটা স্ক্রিনশট রাখো, যুক্ত হয়ে যেতে পারবে। এবার পড়ায় ফিরে যাই, আর একটু লেট করবো না, পড়ায় ফিরে যাই। তোমরা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছো, চলো উদ্গ্রীব হয়ে বসে আছো, পড়ায় ফিরে যাই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সমুদ্রের বধূ বা রানী। সমুদ্রের বধূ বা রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। কোন ব্রিটেন? গ্রেট ব্রিটেনকে বলা হয় সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। এখন গ্রেট ব্রিটেন কি, যুক্তরাজ্য কি, এটা নিয়ে হয়তো অনেকে জানো, কিন্তু এটা গঠনের ইতিহাস তোমরা অনেকেই হয়তো জানো না বা বিভিন্ন বইয়ে তুমি পাবা না। খেয়াল করো, পুরা ম্যাপটা খেয়াল করো। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। এই যে আমরা ইউকে নাম শুনি বা ইউকেতে হয়েছে, ইউকেতে পড়তে যাব, ইউকেতে স্কলারশিপ নিয়ে পড়তে যাব। এই ইউকে মানে কিন্তু যে কোনো একটা দেশ নয়, একটা ভূখণ্ড নয়, 4-4টি ভূখণ্ড মিলেই কিন্তু এই ইউকে। এই 4-4টি ভূখণ্ডের মধ্যে একটি রয়েছে ইংল্যান্ড। অনেকে আমরা মনে করি ইংল্যান্ড মানে ইউকে। একটি হচ্ছে ইংল্যান্ড, আরেকটি হচ্ছে স্কটল্যান্ড, আরেকটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ড, আরেকটি হচ্ছে ওয়েলস। এই যে ভিন্ন কালারে দেওয়া আছে, এই ভিন্ন কালারে দেওয়া আছে, এই যে পিঙ্ক, সবুজ, এটা নাম আমি জানি না, এটা হচ্ছে আদা পাকা পেঁপে কালার, যাই হোক এই 4টা কালার হচ্ছে, এই 4টা মিলেই কিন্তু মোটামুটি এই তোমার কি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। তাহলে যদি বলে যুক্তরাজ্যের দ্বীপ কয়টি, যুক্তরাজ্য কয়টি দেশ নিয়ে গঠিত? 4টি। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস আর হচ্ছে স্কটল্যান্ড। কয়টি? 4টি। এইবার তোমাকে যদি বলে গ্রেট ব্রিটেন কোনটি, সবাই আমরা মনে করি যাহাই যুক্তরাজ্য তাহাই গ্রেট ব্রিটেন, সবাই আমরা যাই মনে করি গ্রেট ব্রিটেন যা ইংল্যান্ড তা। ভাই এইটা তোমরা অনেকেই জানো না, বাট আজকে দেখো গ্রেট ব্রিটেন মানে হচ্ছে এই ইংল্যান্ড, এই স্কটল্যান্ড আর হচ্ছে এই ওয়েলস। এই যে 3টা একসাথে লাগাই আছে, এভাবে মনে রাখতে পারবা ম্যাপ দেখে, এই 3টাকে বলা হয় গ্রেট ব্রিটেন। এই 3টা যদি একসাথে বলা হয় তাহলে গ্রেট ব্রিটেন। একবার প্রশ্ন এসেছিল নিচের কোনটি গ্রেট ব্রিটেনের অংশ নয়, সেক্ষেত্রে বাদ যাবে কোনটা? সেক্ষেত্রে বাদ যাবে হচ্ছে এই নর্দার্ন আয়ারল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ড। যদি বলে নিচের কোনটি গ্রেট ব্রিটেনের অংশ নয়, তখন উত্তর আয়ারল্যান্ড বাদ যাবে। আর এই 3টি মিলে হচ্ছে তোমার গ্রেট ব্রিটেন। এইবার খেয়াল করো, আর যুক্তরাজ্য মানে হচ্ছে আমি যেটা বললাম স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড এবং সাথে এই উত্তর আয়ারল্যান্ড যুক্ত হলে সেটা হবে যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্য আর গ্রেট ব্রিটেন পার্থক্য ক্লিয়ার? যুক্তরাজ্য আর গ্রেট ব্রিটেনের পার্থক্য কি ক্লিয়ার? যুক্তরাজ্য আর গ্রেট ব্রিটেনের পার্থক্য কি ক্লিয়ার? জানো তো যুক্তরাজ্য গ্রেট ব্রিটেনের পার্থক্য কি ক্লিয়ার আছে কিনা সবার? যুক্তরাজ্য গ্রেট ব্রিটেনের পার্থক্য ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? অলরাইট। এই যে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, জাতিসংঘ, বিশ্বের সভ্যতা থেকে শুরু করে সবকিছু নিয়ে পেইড ব্যাচে ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা পেইড ব্যাচে ক্লাস হবে সেগুলা। এখন ডিসকাউন্ট চলছে 50%, যারা অ্যাড হওয়ার কালকের মধ্যে অ্যাড হয়ে যেও, পরে মিস করবা। আচ্ছা ইয়েস স্যার ক্লিয়ার। এখন খেয়াল করো, সাল 1536, বহু বছর আগের কথা, ইংল্যান্ড ও ওয়েলস একত্রিত হয়। সাল 1536 এই ইংল্যান্ড আর ওয়েলস এই দুইটা একসাথে হয়। তখন কিন্তু এই দুইটা এগুলোর সাথে ছিল না, আলাদা স্বশাসিত জায়গা ছিল, যাদের রাজনীতি, যাদের ভূখণ্ড, যাদের সার্বভৌমত্ব থেকে শুরু করে তাদের শাসন যে জায়গাটি সেটি ভিন্ন ছিল। বাট 1536 সালে এই ইংল্যান্ড আর ওয়েলস একসাথে হয়। দেখো 4টা কিভাবে এক হলো। পরে 1707 সালে ইংল্যান্ড ওয়েলস এর সাথে স্কটল্যান্ড যুক্ত হয়ে গেল এবং গঠন হয়ে গেল গ্রেট ব্রিটেন। তাহলে গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ যারা একদম পুরো ব্রিটিশ,
তারা কিন্তু 1707-এর মধ্যে যুক্ত হয়ে গেল একসাথে। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড কত সালে যুক্ত হয়েছে আসতে পারে? 1707 সালে এই তিনটা যুক্ত হয়ে যায়। এরপর 1801 সাল গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত হয়ে যায় আয়ারল্যান্ড। এই যে আয়ারল্যান্ডটা দেখতে পাচ্ছ, এই পুরো আয়ারল্যান্ডটা কিন্তু এদের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে 1801 সালে আবার এইটা যুক্ত হয়ে যাওয়ার কারণে পুরোটা মিলে যুক্তরাজ্য হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার, এই 1922 সাল আয়ারল্যান্ড দেশটি ভাগ হলে গ্রেট ব্রিটেনের সাথে উত্তর আয়ারল্যান্ড থেকে যায় এবং সবশেষ নাম দাঁড়ায় ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড বা যুক্তরাজ্য। অ্যাকচুয়ালি 1922 সাল যখন এই উত্তর আয়ারল্যান্ড আর দক্ষিণ আয়ারল্যান্ড পার্থক্য হয়ে যায়, দুটা বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু এই আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। কি ডাবলিন? সে কিন্তু এতটুকু আলাদা হয়ে যায়। পরে এই জায়গাটা তারা বলে না, আমরা এদের সাথেই থাকবো, ইংল্যান্ডের সাথেই থাকবো, ওয়েলসের সাথে থাকবো, আমরা স্কটল্যান্ডের সাথে থাকবো। এরই মধ্য দিয়ে এইটা এগুলো মিলে কিন্তু যুক্তরাজ্য হয়ে যায়। তাহলে 1536 এই দুইটা যুক্ত হয়, ঠিক আছে। 1707 এই যুক্ত হয়। 1801 কি হয়? এই যুক্ত হয়। 1822 এই থাকে, বাট এই মিয়া বাদ হয়ে যায়। কথা কি ক্লিয়ার? এগুলো পারবা কিনা আমাকে বলো। এগুলাকে জানতা কিনা যে এগুলো আলাদা ছিল, এগুলা কিভাবে অ্যাড হয়েছে? এগুলা কি তোমরা জানতা? আমাকে বলো, এগুলো কি জানতা কিনা? সো এইগুলা কিন্তু তোমাদের এইভাবে জানতে হবে, ঠিক আছে। ওকে ক্লিয়ার। কবে কে যুক্ত হয়, কোনটা গ্রেট ব্রিটেন, কোনটা ইংল্যান্ড? আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, এটা নিয়ে আর বক করার দরকার নেই। আমাদের সময় খুবই কম, সময় চলে যায়। আচ্ছা, কারো কি এরকম মনে হয় যে জিকেটা আমি না পরীক্ষায় পাশ করার জন্য পড়ছি না, বাট মজা লাগে, আপনার ক্লাস করতে মজা লাগে, বা নিজে দেখতে, পড়তে, জানতে মজা লাগে, তাই পড়ি, তাই সবার ক্লাসে যুক্ত হই? অনেক আছে আমার এখানে জিকে ক্লাস করো, অন্যান্য ভাইরা আরও ভালো পড়ায়, তাদের কাছে জিকে ক্লাস করো। কেউ কেমন আছে জিকে ভালো লাগে, আমার মতো জিকে ভালো লাগে, পরীক্ষা পাশ করার জন্য না, ঠিক আছে। একজন বলতেছে আমার ডায়লগ কপি করছে, আমাকে ভেঙ্গাইতেছে কেটারে? আফসানা মিম আমাকে ভেঙ্গাইতেছে, এই বলছি দেখা। আরিফ কিন্তু আমার পেট বেঁচে স্টুডেন্ট এবং খুব ভালো একটা স্টুডেন্ট। আরিফ কিন্তু লিখছে এই আমি তোদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ভাই কথা আমাদের ক্লিয়ার। গ্রেট ব্রিটেন কারা কারা? যারা একসাথে লাইগে আছে, ওয়েলস, স্কটল্যান্ড আর হচ্ছে ইংল্যান্ড। আর যুক্তরাজ্য কোনটি? এই তিনটির সাথে যদি যুক্ত হয়ে যায় উত্তর আয়ারল্যান্ড, নর্থ পূর্ব আয়ারল্যান্ড। আচ্ছা, সাল 1536 ওয়েলস আর ইংল্যান্ড একসাথে হয়ে যায়। 1707 এদের সাথে যুক্ত হয়ে যায় কে? স্কটল্যান্ড। 1801 উত্তর আয়ারল্যান্ডটা যুক্ত হয়ে যায়। বাট 1922 সালে যদি উত্তর আর দক্ষিণ আয়ারল্যান্ড পার্থক্য হয়ে যায়, আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে উত্তর আয়ারল্যান্ড বলে আমরা এদের সাথে থাকবো। এর মধ্য দিয়ে যুক্ত হয় দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড বা যুক্তরাজ্য। এটার ইংলিশ নাম যুক্তরাজ্যের, ঠিক আছে, ইউকে, ইউনাইটেড কিংডম। ওকে, আমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার, এখানে বসে থাকার আর কোনো সুযোগ নেই। 6 নম্বর প্রশ্ন উত্তর করি। পঞ্চনদের দেশ কোনটি? পঞ্চনদের দেশ কোনটি? পঞ্চনদের বিশ্বযুদ্ধ নিয়ে যেই কোনো জিনিস নিয়ে পুরো পেইড ব্যাচে A to Z কভার করানো হবে। সেখানে বিশ্বযুদ্ধ বলো বা যাই বলো, সবকিছু কিন্তু পেইড ব্যাচে পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমি তোমাদের ডিটেলসটা অলরেডি বলে দিয়েছি। যারা বুঝেছো যে আসলেই কি করতে হবে, তারা আর ওয়েট করবে না, আই গেস। সো একটু উত্তর দাও তো, পঞ্চনদের দেশ কোনটি? ফেয়ার অ্যান্ড লাভলি, আব্দুল আলিম রাজ লিখছো। এই ওয়েট। আচ্ছা, যাদের ক্লাস ভালো লেগেছে এই পর্যন্ত এসে, একটা কাজ করো, একটু রিয়েক্ট দিয়ে দাও। আর আজকে তো ফ্রি ক্লাস শেষ, এরপর কিন্তু তোমরা মিস করবা ক্লাসগুলো, আমি জানি। পেইড ব্যাচে, গোপন ব্যাচে আমাদের ক্লাস চলবে। আমাদের ক্লাস কিন্তু প্রত্যেক সপ্তাহে 3 দিন করে চলতেই থাকবে। যারা অ্যাড না হবা তারা মিস করবা। এখন যাদের আর্থিক সমস্যা, আমি 2টা অফার করে দিই তোমাদের। দেখো, যারা মনে করো যে ভাই আপনার ক্লাস ভালো লাগে, আমরা যুক্ত হতে চাই, বিশ্ববিদ্যালয়ে জিকেতে 95% মার্কস রাখতে চাই, যাতে আমি টপ করতে পারি, 2টা সুযোগ আছে। একটা সুযোগ হচ্ছে যাদের সত্য কথা বলা। কি সত্য কথা বলা? যে আমার সত্যিকার অর্থেই অনেক বেশি আর্থিক সমস্যা, আমার বাবা পারতেছে না, আমার মা পারতেছে না, কিন্তু আমার স্বপ্ন বিশাল, আর্থিক অনেক সমস্যা, তাদের জন্য আমি আরও স্পেশাল ডিসকাউন্ট রাখবো। মিথ্যা কথা বলে দেখো, এই অ্যাডমিশনের শুরুতে যারা মিথ্যা কথা বলবা, সফল কাম হতে পারবে না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আর দ্বিতীয়ত, যারা এই কোর্সে অ্যাড হতে চাও, কিন্তু একা না, বলে না ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ অফার। তোমরা যদি 2 জন 3 জন 4 জন ফ্রেন্ড একসাথে যুক্ত হও এই কোর্সে, অফারের উপর অফার থাকবে। তাই যাদের আর্থিক সমস্যা, তারা এই সমস্যাগুলো শেয়ার করে এবং এইভাবে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। বাট মিথ্যা বলবা না, অ্যাডমিশন টাইমটাতে মনটা নরম করা, সত্য কথা বলা,
এবং স্পিরিচুয়াল প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ, শুধু ইয়ে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য বিবেচনা করব। ঠিক আছে, আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, এখন খেয়াল করো পঞ্চনদের দেশ কোনটা। আমি যদি চলে যাই, উত্তরটা হবে কারা কি বলতেছো? আচ্ছা, ওকে, পঞ্চনদের দেশ কোনটা? পঞ্চনদের দেশ কিন্তু এই পাঞ্জাব। পাঞ্জাব, খেয়াল করো ব্যাখ্যাটা দেখো। পাঞ্জাব হলো ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের একটি রাজ্য। পাঞ্জাব নামটি দুইটা শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে পাঞ্জ মানে হচ্ছে পাঁচ, আর আব তো জল, মানে পাঁচটা জল তো আর পাঁচ ফোঁটা জল না, পাঁচটি বিশেষ নদী দ্বারা আবৃত এই পাঞ্জাব প্রদেশটি, যেটির মধ্যে বর্তমানে তিনটি বর্তমান পাকিস্তান রয়েছে আর দুইটি হয়তো ভারতে রয়েছে। সো পাঞ্জাবের এই পাঁচটি নদী হলো সুতলেজ, বিয়াস, রবি, চেনাব ও জিলাম। এই জিলামের নাম অনেকেই শুনছো হয়তো। তো এখানে কিছু বানান একটু ভুল হতে পারে, এক এক জায়গায় এক এক দেখেছি। সো এইটা হচ্ছে পাঞ্জাবের পঞ্চনদ, এইগুলো একটু তোমরা দেখবা ইনশাল্লাহ, পাঞ্জাবের পঞ্চনদগুলো দেখবা। ঠিক আছে, এবং পাঞ্জাবের এই যে পঞ্চনদ, তোমরা একজনের নাম শুনেছো, ইবনে বতুতা, এই তার বই থেকে মূলত প্রথম এই পাঞ্জাবের নাম পাওয়া যায়। ইবনে বতুতা, যিনি কোন জায়গা থেকে এসেছিল? মরক্কো থেকে, বা আফ্রিকার দেশ মরক্কো থেকে এসেছিল এই অঞ্চলে, যিনি এই অঞ্চলের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে লিখেছিলেন কিতাবুল রেহালা, সেই বতুতার বই থেকে কিন্তু জানা যায়। তো পাঞ্জাব পঞ্চনদ মানে পাঞ্জাব কোথায়, কোন নদী আছে তোমরা জানলা, এটা নিয়ে বসে থাকবো না। এরপরে বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ কোনটা? উত্তর করো। বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ কোনটা? চারটা অপশন, উত্তর করো। পেট বেঁচে কিন্তু এভাবে এমসিকিউ সলভ করাবো পরে, আগে টপিক পড়াবো, ঠিক আছে? বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ, ওকে, বলো কোনটা হবে? বলো আমাকে জানাও তো কোনটা হবে। বলো কোনটা হবে? আচ্ছা দেখো, আমি যদি তোমাদের একটু ব্যাখ্যা করে দেই, কানাডা হচ্ছে লিলি ফুলের দেশ, লিলি ফুলের দেশ, তাহলে কানাডা বাদ দিলাম, লিলি ফুলের দেশ কানাডা বাদ। পাঞ্জাব পঞ্চনদের দেশ আমি বললাম। ফিনল্যান্ড কি জন্য বিখ্যাত? হাজার হ্রদের দেশ, হাজার দ্বীপের দেশ যাই বলি, হাজার হ্রদের দেশ এটা। আর এই ভুটানকে বলা হয় বজ্র ড্রাগনের দেশ, কারণ তাদের যে ভাষা জংখা, ভুটানের ভাষা কিন্তু জংখা। এবং আমি একটা কথা বলতে চাই, অসমাপ্ত আত্মজীবনী যেটা রয়েছে, যে ভাষায় সর্বশেষ অনুবাদ করা হয় সেটা হচ্ছে ভুটানের জাতীয় এই জংখা ভাষায়, এই 2024 সালে। এবার অসমাপ্ত আত্মজীবনী থেকে প্রশ্ন আসে কিনা আমি জানি না, বাট এই জংখা ভাষায় এই ভুটান মানে হচ্ছে ড্রক ইউল মানে হচ্ছে বজ্র ড্রাগন, এরকম কিছু বোঝায়, ড্রক ইউল। ঠিক আছে, আর ভুটান যদি আমি সংস্কৃত ভাষায় বলি, সেক্ষেত্রে ভুটান আসে ভূ উত্থান থেকে, নিজের মাটি উত্থান হয়ে উপরে হয়ে এই দেশ হয়েছে, এরকম কিছু বোঝায়। তো যেখানে তোমার যেটা ছিল প্রচুর পরিমাণে বজ্রপাত বা এই সংখ্যা তো জড়িত, এই জন্য কিন্তু তাদের এই যে তোমার বজ্রপাত হয় বা যাই হোক ড্রাগনের সাথে মিলিত হয়ে এই দেশের নাম কিন্তু মোটামুটি হয়েছে যে বজ্রপাতের দেশ। ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ বা ড্রকিউল যাই বলি, এটা তোমরা মাথায় রাখবা। দেখছো, এইগুলা মুখস্থ করলে অনেক সময় মনে থাকতো না, বাট আমরা দেখলাম যে জিকেটা আসলে সহজ। এইভাবে জিকে পড়লে কিন্তু আর ভুলার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে 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 ওকে। এরপরে আমরা যাই, ওকে, নিষিদ্ধ দেশ কোনটা? নিষিদ্ধ দেশ, এটা আশা করি অনেকেই হয়তো পারো যে নিষিদ্ধ দেশ কোনটা। দেখি 8 নম্বর প্রশ্ন উত্তর করো। নিষিদ্ধ দেশ কোনটা দেখি উত্তর করো। নিষিদ্ধ দেশ কোনটা দেখি কে উত্তর করতে পারো? নিষিদ্ধ দেশ, অনেকে হয়তো শুনেছো কথাটা, বাট হয়তো ব্যাখ্যাটা জানো না, বাট অ্যাডমিশনটা আমার একটু জানতে হবে। নিষিদ্ধ দেশ কোনটা জানো তো দেখি? তিব্বত। এই যে সবাই বলছে তিব্বতের বানানটা একটু ভুল বলতেছো, যদিও তিব্বতের বানানটা যদি ইংলিশে ভুল বলতেছো, বাট নিষিদ্ধ দেশ কোনটা হবে? লাসা, ইসরায়েল, তাইওয়ান। দেখো তাইওয়ান হচ্ছে এশিয়ার একটা স্বাধীন দেশ,
বাট জাতিসংঘের অন্তর্ভুক্ত না। ইসরায়েল এমন একটা দেশ যেটা অনেক দেশ দ্বারা নিষিদ্ধ বা অনেক দেশ এটাকে অপছন্দ করে, এবং বাংলাদেশের সাথে এর কূটনৈতিক সম্পর্ক নাই। আমরা এই দিক থেকেও ভাবতে পারি এটা নিষিদ্ধ। ঠিক আছে, এই দুইটাকে বিভিন্ন কারণে নিষিদ্ধ বা কোনো কারণে তারা ধরো চীনের দখলে বা যাই হোক, সেটা আমরা বলতে পারি। এই দুইটার মধ্যেই উত্তর হবে লাসা নাকি তিব্বত। নিষিদ্ধ দেশ বলছে, নিষিদ্ধ দেশ। আগে আমরা তিব্বত ক্রিম ব্যবহার করতাম, আরে ভাই রে ভাই, ছিলাম কই গেছে কই। আচ্ছা দেখো দেখো, এই ম্যাপটা একটু খেয়াল করো, এটা হচ্ছে চায়না। চায়নার এই অংশটাতে রয়েছে তিব্বত। এই তিব্বতকেই বলা হয় নিষিদ্ধ দেশ। এখন অনেকেই কি জানো যে তিব্বত কেন নিষিদ্ধ দেশ? না জেনে মুখস্থ করলে তো তুমি যখন আজকে তোমরা এখানে আসো, কয়েকদিন পর তোমরা এগুলো ছোট ভাই বোনদেরকে পড়াবা, জানাবা, শেখাবা, তখন তোমরা এগুলো কিভাবে বলবা যে তোমার যে ভাই কেন তিব্বত নিষিদ্ধ দেশ? এই দেশের সাথে কি কারো সম্পর্ক নাই? এই দেশ কি অন্য দেশের সাথে ভালো না? এই দেশ কি অন্য দেশকে এই দেশকে নিষিদ্ধ করে দিয়েছে, স্যাংশন দিয়েছে, ইকোনমিক্যাল স্যাংশন, পলিটিক্যাল স্যাংশন দিয়েছে, বাট এই দেশ কেন নিষিদ্ধ? ভাই ওরা নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করে রেখেছে। এই দেশের এমন কিছু মিস্ট্রি রয়েছে, কালচার রয়েছে, এমন কিছু উদযাপন রয়েছে, রিচুয়ালস রয়েছে, কাস্টমস রয়েছে, যেগুলো ওরা মনে করে এগুলো আমাদের নিজস্ব কাস্টমস, নিজস্ব রিচুয়ালস, এইগুলো সারা পৃথিবী না জানুক, তারা সেটা চায়। তাই তারা তাদের কিছু সংস্কৃতি নিয়ে আলো আধারের খেলা খেলে, সান্ধ্য খেলা খেলে, লুকোচুরি খেলা খেলে। তাই তারা নিজেদেরকে নিজেরা যে জাপটে রেখেছে, একটু একটু গোপন রেখেছে, এই জন্যই তাদেরকে বলা হয় নিষিদ্ধ দেশ। কিন্তু অপশনে আরেকটা জিনিস ছিল, শেষ অপশনটা হচ্ছে লাসা। তো লাসা কি এটাও দেখো, খেয়াল করো। আমরা যদি এই যে তিব্বতের মধ্যে যাই, এটা তিব্বত, এটা তিব্বত, এই তিব্বতের একটা শহর রয়েছে, যে শহরের নাম হচ্ছে লাসা। লাসার অবস্থান ঠিক এইখানে। তাহলে তিব্বত, TIBET, বানানটা খেয়াল করো, TIBBOT না, তিব্বত, TIBET, তিব্বত। তিব্বত নিষিদ্ধ দেশ। আর তিব্বতের মধ্যে একটা শহর রয়েছে লাসা। লাসা একটা শহর। যদি পরীক্ষায় আসে নিষিদ্ধ শহর কোনটি, সেক্ষেত্রে চোখ বন্ধ করে দিবা লাসা। এটা হচ্ছে নিষিদ্ধ শহর, এটা হচ্ছে নিষিদ্ধ দেশ। আমার কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? শহর বলতে গেলে হবে লাসা, দেশ বলতে গেলে হবে তিব্বত। তিব্বত নিষিদ্ধ দেশ, লাসা নিষিদ্ধ নগরী, নিষিদ্ধ শহর, আমি যাই বলি সেটাই হবে। লাসা নিষিদ্ধ শহর, নিষিদ্ধ শহর, এটা তিব্বতের মধ্যেই রয়েছে। তাই আমরা প্যাচ লাগাই ফেলি অনেক সময়, অনেক সময় নিষিদ্ধ দেশ বলে আমরা লাসা দিয়ে ফেলি। তো কারণ লাসা যেহেতু নিষিদ্ধ দেশের মধ্যে আছে, তাহলে সেও নিষিদ্ধ। তাদের সংস্কৃতিটা এরকম করে রাখে তারা। এটা নিয়ে আর বসে থাকার সুযোগ নাই। কথা কি ডান কিনা? আচ্ছা, লাসা তিব্বতের রাজধানী, ইয়েস, ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। ওকে, ডান, ক্লিয়ার। এইবার ভারতের প্রবেশদ্বার কোনটা? ভারতের প্রবেশদ্বার কোনটা? চারটা অপশন রয়েছে এখানে। ভারতের প্রবেশদ্বার, চারটা অপশন রয়েছে। ভারতের প্রবেশদ্বার কোনটা একটু জানাও তো। ভারতের প্রবেশদ্বার বলো 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 বলো। ভারতের প্রবেশদ্বার কোনটা? ভারতের প্রবেশদ্বার কোনটা দেখি কে উত্তর করতে পারো। ভারতের প্রবেশদ্বার কোনটা দেখি, কারা কারা উত্তর করতে পারো। ভারতের প্রবেশদ্বার কোনটা দেখি 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 কারা উত্তর করতে পারো যে ভারতের প্রবেশদ্বার কোনটা। দেখি কারা উত্তর করতে পারো। ভারতের প্রবেশদ্বার কোনটা দেখি কারা উত্তর করতে পারো। কোনটা হবে? এই যে ভুল করতেছো তোমরা। ভারতের প্রবেশদ্বার কোনটা হবে? ওকে, চিকেন নেক বলতেছে। রাকিবুল ইসলাম কিন্তু সুন্দর একটা কথা বলেছে, এবং এই কারণে কিন্তু আমি মজা করে শিলিগুড়িটা অ্যাড করেছি। এই রাকিবুল জোস, কারণ আসলে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে রাজিন আছে। রাজিন, এই যে রাজিন আছে আমার কলেজের ছোট ভাই, প্রচুর ভালো বিতর্ক করে, প্রচুর ভালো বলতে পারে, প্রচুর সাংবাদিকতা করে। এই যে শেষ সময়গুলোতে যখন দেশে তোমার 24-এর যে স্বাধীনতা যুদ্ধ হলো, রাজিন কিন্তু মাঠে নেমে সাংবাদিকতা করেছে। রাজিন, আমি আশা করি তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় জয় করতে পারবে, সেই ভরসা রাজিনের মতো সবার উপরেই আছে। আচ্ছা, খেয়াল করো, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। আবার পাকিস্তানের প্রবেশদ্বার কোনটা? করাচি। পাকিস্তানের প্রবেশদ্বার কোনটা? করাচি। ইউরোপের প্রবেশদ্বার, এটা হচ্ছে পাকিস্তানের প্রবেশদ্বার। পাকিস্তান লিখে ফেলো, লিখে ফেলো। পাকিস্তানের হচ্ছে করাচি, ইউরোপের হচ্ছে ইউরোপের হচ্ছে তোমার লন্ডন হতে পারে, কয়েকটা হতে পারে, লন্ডন, রটারডাম হতে পারে। আবার উত্তর ইউরোপের কোনটি? সব প্রবেশদ্বার
আমি তোমাদের প্রবেশদ্বার নিয়ে যত পরিমাণে কনফিউশন হতে পারতো সেই কনফিউশনগুলি এই ক্লাসে দূর করে দিচ্ছি। উত্তর ইউরোপের, পাকিস্তানের করাচি, বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটা তোমরা বলো। এগুলো ইম্পর্টেন্ট, প্রবেশদ্বার থেকে প্রশ্ন আসে। ভারতের মুম্বাই, পাকিস্তানের করাচি, ইউরোপের লন্ডন, রটারডাম, লিসবন। লন্ডন, রটারডাম, লিসবন থাকতে পারে, লিসবন থাকতে পারে, যেটা হবে উত্তর দিবা। আর উত্তর ইউরোপের প্রবেশদ্বার কোনটা? উত্তর ইউরোপের প্রবেশদ্বার কোনটা? অস্ট্রিয়া, 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 অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। অস্ট্রিয়া, ভিয়েনা বলবো, ভিয়েনা, এটা অস্ট্রিয়ার, ওকে ভিয়েনা। উত্তর ইউরোপের যদি বলে, উত্তর ইউরোপের যদি বলে তাহলে চোখ বন্ধ করে উত্তর ইউরোপ বা মধ্য ইউরোপ বা পূর্ব ইউরোপ, সরি মধ্য ইউরোপ বা পূর্ব ইউরোপ, উত্তর নয়, মধ্য বা পূর্ব, মধ্য বা পূর্ব, পূর্ব বা মধ্য, মধ্য বা পূর্ব, মধ্য বা হচ্ছে পূর্ব, পূর্ব লিসবন। আর যদি পাকিস্তান বলে তখন করাচি। শেষ। ওকে, ঠিক আছে, আজকেই বলে দিলাম। মুক্তার দেশ কোনটা? মুক্তার দেশ, এই আমাদের লাস্ট প্রশ্ন আজকের, খুব সম্ভবত আজকে আমরা এইটা দিয়েই ক্লাস শেষ করবো। কিন্তু এই 10টা প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা যেই পরিমাণে এক্সট্রা কিছু জেনেছি, আমরা প্রচুর পরিমাণে এক্সট্রা কিছু জেনেছি ইনশাল্লাহ। বলো মুক্তার দেশ কোনটা? মুক্তার দেশ, মুক্তার দেশ কোনটা? মুক্তার দেশ, মুক্তার দেশ কোনটা দেখি কেউ বলতে পারো? বলো বলো বলো, মুক্তার দেশ কোনটা? মুক্তার দেশ কোনটা? ওকে ওকে ওকে, আচ্ছা একটু সহজ করে দেই। মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, মুক্তার দ্বীপ, নট দেশ। আবার আফ্রিকার মুক্তা বলা হয় সেটা কিন্তু উগান্ডাকে। আফ্রিকান পার্ল বলা হয়, পার্ল অফ আফ্রিকা বলা হয় কিন্তু উগান্ডাকে। আর মুক্তার দ্বীপ বলা হয় হচ্ছে, মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে। কতগুলো কনফিউশন না, এভাবে কনফিউশন দূর করে করে আমাদের পড়তে হবে। আচ্ছা সিগন্যাল ব্রেক হচ্ছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক হয়ে যাবে। আর 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 এই কিউবা হচ্ছে মুক্তার দেশ। তাহলে তিনটা আমরা এক টাইমে শিখে ফেললাম, এট এ টাইম। মুক্তার দেশ কিউবা, মুক্তার দ্বীপ বাহরাইন, আফ্রিকার পার্ল, পার্ল অফ আফ্রিকা হচ্ছে এই তোমার উগান্ডা। উগান্ডার রাজধানীর নাম কি দেখি কে বলতে পারো? উগান্ডার রাজধানীর নাম কি? উগান্ডার রাজধানীর নাম কি দেখি কে বলতে পারো? সো আমি একটা কথাই বলবো, যাদের যাদের টার্গেট যে কোনো বিশ্ববিদ্যালয়ে জিকেতে ভালো করা, রিস্ক নিতে চাও না যে 90% মার্কস থাকলে ভালো হবে, বাসায় জিকে পড়তে ভয় পাও, সায়েন্স কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছে তো জিকে ভয় পাও, এবং 24 ব্যাচ জিকেতে ভালো করতে চাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও, তোমাদের জন্য এই জিকে কোর্স। এবং যারা মনে করো যে ভাইয়া কেমন ক্লাস দেন একটু দেখে নিলাম, 3টা ক্লাস নিয়েছি, আগের 2টা ক্লাস কারা করনি বা একটা করনি একটু জানাও। এই পেজে তোমরা ঢুকলে দেখবা 3টা ক্লাস নিয়েছি তোমাদের জন্য, ফ্রি ক্লাস। আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু কিন্তু তোমার, আমি একটু ওকে নিয়ে কথা বলতে চাই, অর্পণ ইয়াকে নিয়ে কথা বলতে চাই, দেখতে পাচ্ছ ওকে নিয়ে একটু কথা বলতে চাই। এই যে সাব্বিরকে দেখতে পাচ্ছ, সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ে 59তম আইন বিভাগ নিয়ে পড়াশোনা করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 92তম, ডি ইউনিটে, বি ইউনিটে আবার 799তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে সে 103তম, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে 171তম, বিউপি F3SS সে 157তম। এতগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই সাব্বির, যে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। শুধু আমার না, অন্য অনেকের পেইড ব্যাচে, অফলাইনে অনলাইনে অনেকের ব্যাচে যুক্ত ছিল। সাব্বির কি করতো? সাব্বির প্রচুর পরিমাণে কষ্ট করেছে। ও যখন চান্স পাওয়ার পর একটা পোস্ট দিয়েছে সাব্বির, এই সাব্বির ঢাবির কৃতি শিক্ষার্থী সাব্বির, ওই পোস্টটা আমি পড়লাম যে ও অ্যাডমিশনে 3 মাস ওর চেহারার অবস্থা, ওর রুমের অবস্থা, ওর বইয়ের অবস্থা, ওর পড়াশোনার এলোমেলো, ও যে কি কষ্ট করেছে, এত বড় একটা স্ট্যাটাস লিখেছে। আমি পড়লাম যে আসলে সফলতা এইভাবে আসে না, এতগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সাব্বির। তো এই সাব্বির যখন সে ধরো কেউ এখন অফলাইন কোচিংয়ে ভর্তি হবা, সেখানে বাংলা ইংলিশ জিকে পড়াবে, বা অনলাইনে ভর্তি হলা বাংলা ইংলিশ জিকে পড়াবে, কিন্তু এর পাশাপাশি সাব্বির যেটা করেছে, বাংলা ইংলিশ জিকে তো কম্বাইন্ড ব্যাচে পড়েছে, এর পাশাপাশি জিকে কারো কাছে পড়েছে, ইংলিশ কারো কাছে পড়েছে, যাতে কোনো বিষয়ে কোনো কিছু বাদ না যায়। কোনটাতে সে লাইভ ক্লাস করেছে, কোনটার সাথে এরকম রেকর্ডেড ক্লাস করেছে, প্রচুর অ্যাক্টিভ ছিল এই ছেলেটা।
তো তোমরা যারা জিকেতে ভালো করতে চাও, চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত ভালো করতে, টপ করতে, তোমরা একটা বড় কোর্সের পাশাপাশি জিকে কোর্সে হোক, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, পড়বা, যাতে দুইটা মিলে তোমার কোনো কিছু বাদ না যায়, দুইটা সাজেশন মিলে কোনো কিছু বাদ না যায়। পড়া সম্ভব, 26টা করে দেখিয়েছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আবার এই মিফতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 35তম হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না। খুবই অমায়িক একটা মেয়ে, খুবই ভদ্র একটা মেয়ে, খুবই নম্র একটা মেয়ে, তার যে অমায়িক ব্যবহার। এই মিফতা যেমন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম হয়েছে, এই মিফতা সেনাবাহিনীতে আইএসএসবিতে সে গ্রিন কার্ড পেয়েছে। কি পরিমাণ ট্যালেন্টেড আর পরিশ্রমী আর ভিশনারি। এখন সে আইএসএসবিতে চলে গেছে। সে বলছে ভাইয়া আমি যখন লেফটেন্যান্ট হবো আপনার সাথে দেখা করবো। আমি বলছি লেফটেন্যান্ট হয়ে তুমি আসো, আমি তোমাকে একটা স্যালুট করবো। এই মিফতা ঢাবিতে 35তম বি ইউনিটে আইন পেয়েছিল, পড়েনি। রাবিতে ইউনিটে 216তম, জাবিতে সি ইউনিটে 34তম হয়েছে। আবার অর্পণের কথা বলতে গেলে তো পুরাই জোস। অর্পণ তার গল্প শেয়ার করেছিল যে কলেজে কি পরিমাণে ফাঁকিবাজ ছিল অর্পণ চৌধুরী চট্টগ্রাম, ওর কথা অনেক সময় বলি। এবং সে পড়াশোনা করতো না, নিয়মিত কলেজে যেত না। অর্পণ চৌধুরী, তার গল্পটা আমার পেজে আছে। এই অর্পণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 41তম হয়েছে, সি ইউনিটে 338তম হয়েছে। এখন তোমরা বলতে পারবে সি ইউনিট তো কমার্সের জন্য, সে কমার্সেও চান্স পেয়েছে, কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে সে বি ইউনিটে চান্স পেয়েছে। প্রত্যেক বছর যারা কমার্স থেকে পরীক্ষা দেয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সায়েন্স থেকে পরীক্ষা দেয়, ওরা কমার্স ও সায়েন্সের পাশাপাশি ওরা কিন্তু কি করে, জিকে পড়ে তারা এই বিভাগ পরিবর্তন বা বি ইউনিটের প্রিপারেশন নিয়ে রাখে, কারণ ব্যাকআপ রাখে ইজি। কমার্সে পড়তে গেলে তোমার বাংলা ইংলিশ লাগে, আর বি ইউনিটে পড়তে গেলে, কমার্স থেকে সি ইউনিটে পড়তে গেলে বাংলা ইংলিশ লাগে, আর বি ইউনিটে পড়তে গেলে বাংলা ইংলিশ জিকে লাগে। তাই জিকেটা আলাদা করে পড়লে কমার্স থেকে তোমার আরেকটা দরজা খুলে গেল। আর সায়েন্স থেকে তো এই বি ইউনিটে 1000-এর মতো সিট, প্রায় অনেকেই ট্রাই করে। আর আমি এবার তোমাকে এই লাইভে চ্যালেঞ্জ করতে চাই, ওপেন চ্যালেঞ্জ, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে যেই পরিমাণে অ্যাপ্লাই করবে, এটা গত কোনো বছর পরে নাই। আমি তো টিচার, আমি তো প্রত্যেক বছর দেখতে পাই যে শিক্ষার্থীরা আসলে ওকে একটু ওয়েট করো তোমরা, আমি এটা অন করছি, একটু ওয়েট করো। কি হলো বুঝতে পারলাম না। আচ্ছা ওকে, চলে আসবে, একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো, চলে আসবে ইনশাল্লাহ। সবাই একটু ওয়েট করো, চলে আসবে। ওকে চলে আসবে। আচ্ছা ওকে চলে আসছে, আমি অত্যন্ত দুঃখিত যে আচ্ছা চলে আসবে শীঘ্রই, একটুখানি ওয়েট করো। দেখো ওদের গল্পগুলো শুনলে তোমরা বুঝবা যে আসলে কিভাবে ওরা চান্স পাইছে। তোমরা তো বলো যে ভাই কিভাবে চান্স পাবো, কিভাবে পড়লে চান্স পাবো। ওদের দেখে তারপর শেখো। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আজকে দেখে শিখবা না, পরে তুমি ঠেকে শিখতে হবে। তো এই আর কি। তো অর্পণ আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 171তম, বি ইউনিটে ডি ইউনিটে 859তম হয়েছে। তুমি 2 ইউনিটের প্রিপারেশন নিলে কোনটাতে চান্স হয়ে যাবে, পাবলিক এন্ড হবা ইনশাআল্লাহ, মিস করবে না। এরপর এই যে ওরাও আছে এরকম, আলহামদুলিল্লাহ। ওদের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, ওরাও আছে আলহামদুলিল্লাহ। এই দেখবেন মেজবাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 ইউনিটে 2তম হয়েছে, আমার কোর্সে ছিল, গতবারে ব্যাচে ছিল আলহামদুলিল্লাহ। তারপর এই দেখো আরও রয়েছে, আমি যদি দেখাতে চাই এগুলো শেষ হবে না, ঠিক আছে। সো এইটাই কথা। তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও, ওদের মতো সফল হতে চাও, এরকম কমন পেতে চাও, ভালো করতে চাও, তাহলে আজকেই সুযোগ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা। তোমরা যদি মনে করো ভাই আপনি আর কথা বলতেই চাই না, শুধু অ্যাড হয়ে যেতে চাই, যাদের আর্থিক সমস্যা, হোয়াটসঅ্যাপে এটাতে নক দিয়ে জানাবা। যারা 2-3 ফ্রেন্ড একসাথে অ্যাড হবা, এটাতে নক দিয়ে জানাবা, তারপর ডিসকাউন্ট অ্যাড হবা। আর যারা মনে করো যে ভাইয়া আমি জানতে চাই না, আমার গত 3টা ক্লাস যারা করছো, এই ফ্রি ক্লাস ছিল, আগামী এই গতকাল মানে 1 সেপ্টেম্বর রাত 9টায় আমাদের প্রথম পেড ক্লাস শুরু হবে, ফ্রি ক্লাস থাকবে না, মিস করো না। তো এই 3টা ফ্রি ক্লাস যারা করোনি, তোমরা হচ্ছে এইখানে যাবা। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি যদি ইউটিউবে যাই, তোমরা এখনই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিছু কথা বলি যাতে অ্যাডমিশনে তোমাদের কাজে লাগে, আমার কথাগুলো শুনতে পারো এখন এই মুহূর্তে, যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে না, হয়তো আমার কিছু কথা কাজে লাগবে। এই যে গেলাম, এই যে চ্যানেলে গেলাম, এই যে আমার ইউটিউব চ্যানেলে গেলাম, এটা হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল। দেখো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা রেকর্ড ক্লাস মিস করবা, অনেক টেকনিক মিস করবা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ক্লাসের পরপরই, ভুলে যেও না। সাবস্ক্রাইব করে দিলে এখানে তুমি দেখবা সকল রেকর্ডেড ক্লাসগুলো এখানে থাকবে, ডাউনলোড করে নিতে পারবা চাইলে। এই যে এখানে গেলে গত 2টা ক্লাস পেয়ে যাবা। দেখো এই যে দেখবা এই একটা ক্লাস হয়েছে, ক্লাস নাম্বার 1, ফ্রি ক্লাস নাম্বার 1। তারপর এই একটা ক্লাস হয়েছে, ফ্রি ক্লাস নাম্বার 2। এই 2টা ক্লাস তোমরা এখান থেকে করে নিবা। এখানে এই দেখো আরো শর্টকাটে অনেক টেকনিক রয়েছে, সবগুলো এখানে আছে। তোমরা এখন সাবস্ক্রাইব করে দাও, এটা সাবস্ক্রাইব করে দিয়ে ডান লিখে জানিয়ে দাও। অনেকে এখানে আসো অলরেডি, এইটা আমার ইউটিউব চ্যানেল। বাট ইউটিউব থেকে অনেকে দেখতেছো ভাইয়া, আমি হচ্ছে ইউটিউব থেকে দেখতেছি যেখানে আপনার ফ্রি লাইভ ক্লাসগুলো হয়, সেটার তথ্য আমাকে দেন। তারা হচ্ছে আমার এই যে ফেসবুক পেজ, এইখানে তোমরা খেয়াল করবা। এই দেখো নাবিল, এই যে জিকে ইউটিউব ব্র্যাকেটে আছে নাবিলস জিকে, এইটা আমার ফেসবুক পেজ। ইউটিউব থেকে দেখলে এখানে এসে ফলো দিয়ে দিবা, ফেসবুকে সার্চ দিয়ে এখানে তোমরা সকল ক্লাস লাইভ পাবা, ক্লাসের আপডেট পাবা, সব ক্লাসের তথ্য নোটিশগুলো এখানে সব পেয়ে যাবা।
এই যে এখানে তোমরা সকল ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে সকল ক্লাস পেয়ে যাবে, ক্লাসের আপডেট, কখন ক্লাস হচ্ছে, কি হচ্ছে সব কিছু জানতে পারবা। এবং এই যে কখন কি ক্লাস হচ্ছে সব কিছু তোমরা এখানে জানতে পারবা, আগের ক্লাসগুলো এখানে পেয়ে যাবা। সো আমি একটা কথাই বলবো, যারা যুক্ত হতে চাও তারা বুঝে গেছে অলরেডি কি করতে হবে। আজকে ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও তো, আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও। এবং কালকে আজকের মধ্যে কারা যুক্ত হবা একটু তারাও কমেন্ট করে জানাও, বা কারা টাকা পাঠিয়ে রেখেছো এখনো অ্যাড করিনি একটু কমেন্ট করে জানাও। বা যারা পেইড ব্যাচে আছো তোমরা জানাও যে ক্লাস কেমন লাগছে। এর মধ্য দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। আমাদের একটা টপিক ছিল বাংলাদেশের নদ নদী, সেটা পড়াতে পারলাম না, কোন সময় যদি সুযোগ পাই এসে এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। বাট আগামীকাল থেকে আমার মেইন জায়গা, যাদের জন্য আমি এত কষ্ট করছি, আমার পেইড ব্যাচ, যারা আমার কাছে এতগুলো টাকা আমানত দিয়েছে, আমাকে ভরসা করে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে, যারা আমার উপর ভরসা করে, যারা আমি কি বই সাজেস্ট করবো এই জন্য এখনো অপেক্ষা করছে, যারা কোন কোচিং অ্যাড হবে বাংলা ইংলিশ জিকের জন্য সবটার জন্য আমার জন্য ভরসা করছে, তাদেরকে নিয়ে আমার মেইন কাজ মহাযজ্ঞ, যাদের জন্যই আমার পুরো সিজনটা যাবে সেটা হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা, যাদের নিয়ে আগামীকাল যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। ক্লাস হবে, এক্সাম হবে, মডেল টেস্ট হবে, উইকলি টেস্ট হবে, মান্থলি টেস্ট হবে, এবং এই রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। এই রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। ক্লাস লেকচার 1, লেকচার 1-এর পর লেকচার 1-এর পরীক্ষা এনো, লেকচার 2-এর পর লেকচার পরীক্ষা পরের দিন। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছি প্রত্যেকটা লেকচার, কোনো কিছু বাদ যায়নি। বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক মৌলিক বিষয়গুলি, আইসিটি, মডেল টেস্ট, সাম্প্রতিক ক্লাস, সাজেশন, সব কিছু, জুম ক্লাস সব এখানে সাজিয়ে রেখেছি। ওকে, তোমরা যারা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেটা হবে পেইড ব্যাচে আগামীকাল রাত 9টায়। এবং যারা পেইড ব্যাচের আসো, যারা পেইড ব্যাচে নেই এখানে কালকের মধ্যে যুক্ত হয়ে যাও। আর্থিক সমস্যা থাকলে আমি দেখবো ইনশাল্লাহ, আমাকে জানাবা। মিথ্যা কথা বললে তবদিরে পোকায় ধরবে, ভালো কিছু করতে পারবে না, এটা আমি বলে দিতে পারবো। কোনো ফ্রড করলে, কেউ যদি টিচারদের সাথে ফ্রড করো কোনোভাবে, সফল হতে পারবা না। কোনদিন যেদিন আটকা যাবে, চান্স পাবা না, সেদিন বলবা যে এরকম বাটপারি করার কারণে এরকম হয়েছে। অনেকেই করো, প্রত্যেকদিন এগুলো শিকার হই। সো এগুলো করা যাবে না। হ্যাঁ, এতটুকুই। এখন যারা পেইড ব্যাচের আসো, এই ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমি পেইড ব্যাচে লাইভে আসবো। এই ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে। সো যারা পেইড ব্যাচে আসো লাইভে থেকো, কারণ তোমরা ক্লাসের রুটিনটা পেয়ে যাবা। পেইড ব্যাচে যারা আসো তোমরা ক্লাসের রুটিনটা পেয়ে যাবা, তোমাদের সাথে আলোচনা করে রুটিনটা দিয়ে দিব। লাইভে আসবো 10 মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ হওয়ার পর। আর যারা কোর্সে যুক্ত হবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বা যদি চাও যে ভাই কথা বলতে চাই না, টাকা সেন্ড করে দিতে চাই, 1400 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে দিবা। করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাস্ট 3টা ডিজিট জানা দেবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো। একাধিক ফ্রেন্ড অ্যাড হলে সবচেয়ে ভালো হয়। তোমার এই ক্লাসগুলো ফ্রেন্ডদেরকে দেখাও যে আমি অ্যাড হয়েছি, দেখ, দুজনে অ্যাড হলে একটু কম পাবো, আমরা দুজন মিলে এগিয়ে যাই। অনেক ফ্রেন্ড অ্যাড হলে আরো বড় ডিসকাউন্ট পাবা এই কোর্সে। ওকে, পেইড ব্যাচে তোমরা একটু এরপরেই লাইভে যুক্ত থেকো। বইটই সবকিছু যা যা সব জানাই দিব, সবকিছু জানাই দিব। আলিম রাজ গতকাল মধ্যে যুক্ত হয়েছে, তোমার নামটা আমার মুখস্থ আছে। ওকে, কি বই কিভাবে কিনবা একটু পরে লাইভে যাচ্ছি, পেইড ব্যাচে যুক্ত হয়ে দেবো। সো আজকের কথা বাড়াই না, দেখা হবে পরবর্তী ক্লাসে পেইড ব্যাচে আগামীকাল রাত ঠিক 9টায়। আমাদের গ্র্যান্ড ওরিয়েন্টেশন সাধারণ জ্ঞান জিকে ব্যাচ শুরু হবে আগামীকাল। আশা করি 1700+ স্টুডেন্টস দিয়ে আমাদের বিরাট ক্লাস শুরু হবে। এবং যখন এইচএসসি রেজাল্টটা দিবে, আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সেমিনার করবো। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা অডিটোরিয়াম ভাড়া করব, সেখানে যারা টপার হয়েছে তাদের নিয়ে বক্তব্য দেওয়াতে পারবো। লাইভ এক্সাম হবে, এমসিকিউ, রিটেন এক্সাম, অনেক কিছু হবে। যারা সেখানে কুইজে প্রথম হবে তাদেরকে বড় বড় গিফট করা হবে। আর আমার এই শিওর কমন ব্যাচ থেকে এই বছর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্লেস করবা, র্যাঙ্কিং করবা, তারা হয়তো নগদ একটা বড় অর্থের অ্যামাউন্ট পাবা, বা ল্যাপটপ পাবা, বা আইফোন পাবা। এই অফারটাও থাকলো যারা ভালো কিছু করবো, অনেক ভালো। তাই তোমরা অবশ্যই পেইড ব্যাচে যারা যুক্ত আসো, ভাই ভালো করে তোমরা শুরু করে দাও। তোমরা অলরেডি শুরু করে দিছো আমি জানি, কারণ আমি তোমাদের আগামীকাল ক্লাসে একটা এমন সুন্দর রুটিন করে দিব পেইড ব্যাচে, যেটা দিয়ে ফাঁকিবাজরাও অ্যাডমিশনে মনোযোগ দিয়ে পড়তে পারে। এমন সুন্দর একটা রুটিন করে দিব পেইড ব্যাচে। সো তোমরা যুক্ত যারা না হবা, পরে একদিন বলবা যে ভাইয়া জিকে সহজ পারি, বই দেখলেও পারি, কিন্তু পরীক্ষা হলে মনে ছিল না, দেখে 2-4 নাম্বার কম পেয়েছি, চান্সটা আটকে গেছে, র্যাঙ্কিংটা কম আসছে। 2-1 নাম্বারও খুবই ইম্পর্টেন্ট, সেটার জন্য আমি মনে করি আমি তোমাদের হেল্প করতে পারবো, অল্প হলেও হেল্প করতে পারবো। ঠিক আছে? সো এতদূর অবধি যাদের ক্লাসটা ভালো লেগেছে, আজকে আর তোমাদের ক্লাসটা লেন্দি করবো না। সবাই অ্যাডমিশন জার্নিতে অনেক পরিশ্রমী হও, পিতামাতা স্বপ্ন পূরণ করার জন্য। কেউ কোনো চেষ্টার কমতি রেখো না, কেউ অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, যার কাছেই পড়ো, সর্বোচ্চটুকু পরিশ্রম করো। টিচার তোমাকে পড়িয়ে দিবে না, টিচার শুধু তোমাকে ধরাই দিবে, সাহস দিবে, মোটিভেশন দিবে, দেখাই দিবে কোনগুলো আসবে। বাকি পরিশ্রমটা তোমার নিজের করতে হবে। বাসায় 10 থেকে 15 ঘন্টা নিজেকে পড়তে হবে। সেই জন্য মেন্টালি প্রস্তুতি নেওয়া শুরু করো, এখন আর বসে থাকার সুযোগ নাই। আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা কামনা করে আগামী 3-4 মাস অনেক পরিশ্রম করতে হবে, আমি জানি, অনেক অনেক অনেক। আমাদের সময় তো পরিশ্রম কম করেছি আমরা, তোমাদের সময় তো ডাবল পরিশ্রম করতে হবে, এখন হিউজ কম্পিটিশান। সেই জন্য
তোমাদের শুভকামনা জানাই। যে যেখানেই পড়ো সবাই বেশ ভালো পড়ায়, প্রত্যেকটা প্ল্যাটফর্ম বেশ ভালো পড়ায়, সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করে। তোমরা নিজের বুদ্ধিমত্তা দিয়ে যারটা বেশি ভালো লাগে, যার কাছে তুমি বুঝো, তার কাছে অ্যাড হবা। দ্যাটস ইট। সেটা যদি আমি না হই কোনো প্রবলেম নেই, কারণ অলরেডি আমার যে টার্গেট ছিল সেটা পূরণ হয়ে গেছে। আমি আমার যে স্টুডেন্টগুলো আছে যথেষ্ট, ওরা ভালো, যথেষ্ট। এবং আমি এবার লাইভে বলতে চাই, এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমার এই ব্যাচ থেকে র্যাঙ্কিং টপ করবে কমপক্ষে 10 থেকে 15 জন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতেছি। ওরা ওদের নিজেদের যোগ্যতা, আমার কারণে না, ও নিজেদের যোগ্যতা টপ করবে। তোমরা যদি সেই সিরিয়ালে আসতে চাও একদম মিস করো না। আর যাদের ক্লাসটা ভালো লেগেছে একটা শেয়ার দিয়ে আইডিতে রাখো, একটু একটা রিয়েক্ট দিয়ে দাও, আর কমেন্টে এখন যদি ভালো লেগে থাকে এই @HIGHLIGHT আর ক্লাসটা ফ্রেন্ডদেরকে একটু দেখাতে পারো যে দেখ এই ক্লাসটা করে দেখ, জিকে নিয়ে টেনশনে আসিস, জিকেতে ভালো করতে চাচ্ছিস, আমি যুক্ত হচ্ছি, তুই হ, একসাথে ক্লাস করি, একসাথে সাহসিকতার সাথে এগিয়ে যাই। এটা একটু লিখে দিও কমেন্টে @highlight। আর সবাই সব ফ্রেন্ডদেরকে ক্লাসগুলো মেনশন দিয়ে দিতে পারো এখনই। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমি নিব, কারো কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারি। কোনো প্রশ্ন কি আছে তোমাদের সাথে একটু মত বিনিময় করা উচিত, আই গেস। কারো কোনো প্রশ্ন? এভরিবাডি কোনো প্রশ্ন আছে কি তোমাদের ক্লাস বা বিভিন্ন বিষয়কে ঘিরে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? ওরিয়েন্টেশনে আমি শাড়ি পরবো ভাইয়া। শাড়ি পরলে তো লাভ নাই, আমি তো তোমাদেরকে দেখবো না, আমি শুধু তোমাদের কি করব, লাইভে থাকবো, বিভিন্ন পরামর্শ দিব, প্লাস হচ্ছে রুটিন করে দিব, কোন রুটিনে পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কোন রুটিনে কত ঘন্টা পড়লে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, সেইটা দিয়ে আমাদের কালকের পেইড ব্যাচের ওরিয়েন্টেশন শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমার করে দেওয়া রুটিন, যে রুটিন ফলো করে পড়লে ইনশাল্লাহ সকল বিষয়গুলো গুছিয়ে রাখতে পারবা, পরের দিন কী পড়বা ঠিক রাখতে পারবা, কোন পড়াগুলো কোন দিন মিস যাচ্ছে ঠিক রাখতে পারবা, পরের দিন গুরুত্বপূর্ণ কোন কাজ ঠিক রাখতে পারবা, কোন কাজগুলো ভুলে যাও, একই রুটিনের 3টা প্যাকেজে, সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ করে দেবো। আর একটু আপডেটেড ভার্সন রুটিনটা আমি করে দেবো ইনশাল্লাহ আগামীকাল। ওইটা ধরে তোমরা প্রস্তুতি নিবা। অফলাইনে ভর্তি হয়ে গেছি, ঠিক আছে, তুমি অফলাইনে ক্লাস করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যে যেখানে খুশি ক্লাস করো। বাট যদি কখনো মনে পড়ে এই কোর্স কিন্তু তোমার আরো অনেক দিন চলবে, যদি মনে হয় যে জিকে বুঝতেছে না, কখনো যদি মনে হয় ফিল হয় বাবা যে একটা মানুষ আছে নাবিল ভাই তোমাকে পড়াতে, আমি এখনো উদ্বাহু মানে হাত উপরে করে রাখছি, তুমি যখনই ফিল করবা যে জিকেতে প্রবলেম, তখনই আমার কাছে শরণাপন্ন হবা, আমি তোমাকে সবকিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমি অত পারি না জিকে পড়াতে, অত বোঝাতে পারি না, আমি ছোট মানুষ, আমার চেয়ে অনেক কাছে অনেক ভালো পড়া, তাদের থেকে আমি নিয়মিত দেখি, তাদের ভিডিও দেখি, তাদের থেকে শিখি, এই যে বই পড়ি, আমি ছোট মানুষ, বাট আমার মধ্যে যতটুকু আছে আমি ততটুকু সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি, সকল ওয়েতে, এভরি পসিবল ওয়েজ। সো এইটাই ইম্পর্টেন্ট, এটাই। সো অন্যান্য কোর্সের পাশাপাশি চাইলেও জিকে পড়তে পারো, যদি রিস্ক নিতে না চাও, ভালো করতে চাও অত্যাধিক। ওকে, এতটুকুই ভাইয়া। ক্লাস কি কখন শেষ হবে? এখন ক্লাস শেষ হবে একটু পরে, আমাদের পেইড ব্যাচে আমরা লাইভে যুক্ত হবো, ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পর। ওকে ওকে ওকে। নাবিলা জাহান পৃথাও কিন্তু জুরানপুর স্টুডেন্ট, আমার কলেজের স্টুডেন্ট। কয়েকদিন আগে গিয়েছিলাম কলেজে, একটা সেশনের মতো নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। ওকে 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 ওকে। আর কোনো প্রশ্ন? জিকে বই কোন শিট, কোন ইংলিশ বই, কোন ইংলিশ বাংলা বই, কোনটা বলে কমন পাবা, কোনটাতে কত কমন পড়ছে, এগুলো পেইড ব্যাচে একটু পরে বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সো এতটুকুই। আজকে আর ক্লাসটা করলাম না, তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হতে পারোনি হোয়াটসঅ্যাপে নক দাও। আর আমি একটা কথা বলি, একসাথে তোমরা 400-500 স্টুডেন্ট নক দাও, আমার অ্যাড করতেও অনেক সময় লাগে, তাই তোমরা বেশি কথা না বলে অল্পের মধ্যে কথা সেরে জাস্ট টাকা সেন্ড করে অ্যাড হয়ে যেও, না হলে আগামীকাল আমরা রাইট টাইমে শুরু করতে পারবো না। আগামীকাল আমি ক্লাসের জন্য সর্বোচ্চ এফোর্ট দেবো, আমার মেন কাজ কি তোমাদের অ্যাড করা না, কিন্তু আমি কেন অ্যাড করি, তোমরা চাও যে আমার সাথে কথা বলতে ইচ্ছুক, চাইলে আমি একটা প্রতিনিধি নিয়ে 100-200 টাকা পার ডে দিয়ে, মাসে 2-3 হাজার টাকা দিয়ে তোমাদের সাথে তাকে যোগাযোগ করে বলতাম ভর্তি করাও, সে তোমাদের সাথে কথা বলতো, তোমরা প্রথমে ডিমোটিভেটেড হয়ে যেত, কিন্তু তোমরা চাও যে এই নাম্বারে নক দেওয়ার পর নাবিল ভাই আমার রিপ্লাইটা দিক, এই নাম্বারে কল দেওয়ার পর হোয়াটসঅ্যাপে নাবিল ভাই আমার সাথে কথা বলুক, তাইলে আমি সাহস পাবো, যে কারণে আমি সেটা করি। বাট আমার মেইন কাজ হচ্ছে পড়ানো, লেকচার দেওয়া, সেটা আমার মেইন প্রায়োরিটি। তাই যারা টাকা সেন্ড করতে চাও ভাই, এই নাম্বারে আজকে বা কালকে সকাল মধ্যে ফার্স্ট আওয়ারে 1400 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করবা, যদি এই নাম্বারে না ঢুকে, কারণ লিমিট শেষ হয়ে যেতে পারে, যদি না ঢুকে তাহলে আমাকে নক দেবো, ভাই এই নাম্বারে যাচ্ছে না, আরেকটা নাম্বার দেন, আমি আরেকটা নাম্বার দিব, টাকা সেন্ড করে দিও, যাতে বেশি কথা বলতে না হয়, যুক্ত করে দিব, ব্যাস রাতে 9টা বাজে আমাদের ক্লাসটা হবে, মিস করো না কেউ, এটাই। সো আর কোনো কোর্স নিয়ে কোনো প্রশ্ন আছে? আর তোমরা এই পেজে ফলো দিয়ে রাখো, মাঝে মধ্যে হয়তো কোনো বিশেষ আপডেট, বিশেষ জিকের কোনো নতুন আপডেট, সাম্প্রতিক ক্লাস, ফ্রি ক্লাস নিয়ে হাজির হতে পারি, কারণ সামনে আর কয়েকটা ফ্রি ক্লাস রাখবো, বাট পেইড ব্যাচে সকল ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, উইকলি টেস্ট সব পাবা। ওকে 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 ওকে।
আমি পে করে দিয়েছি, আপনার পেজে চেক করেন। আচ্ছা চেক করবো, এখনই সমস্যা নাই। আমি আস্তে আস্তে যারা সবার আগে পাঠিয়েছে তাদেরগুলো আগে চেক করব। এবং কালকে রাত 9টার আগে অনেকেই হয়তো অ্যাড নাও হতে পারো, যদি দেরিতে টাকা পাঠাও। যারা আগে টাকা সেট করবে তাদের আগে অ্যাড করবো। যদি দেরিতে ধরো অ্যাড নাও হতে পারে, আমি আজকে বলে দিই, ওই লাইভটা ওই সেশনটা রেকর্ডেড করতে পারবা। তাই আগে পাঠালে হয়তো শিওর তুমি যুক্ত হতে পারবা, আর যদি দেরি করো তাহলে হয়তো ওই কালকের সেশনটা অন্তত তোমার রেকর্ড করতে হতে পারে। এতটুকু বলে দিলাম, যা সত্য তাই বললাম। আর আমি তো বসে থাকি না, আমি তো তোমাদের অ্যাড করানোর জন্যই থাকবো। কালকে ভর্তি হলে কালকের মধ্যে দেখো, এটা ছিল 31 আগস্ট, 29 না 31 আগস্ট ছিল। 31 আগস্ট পর্যন্ত ছিল হচ্ছে 1400 টাকা। আমি আরও একদিন বাড়ালাম। বাট যারা কালকে আমার সাথে যোগাযোগ করে রাখবা, ভাইয়া আমি তো, আমার বাবার এখনও বেতন আসে নাই, আমার হাতে এখন টাকা আসে নাই, আমি সেপ্টেম্বর মাসে প্রথম 3 তারিখ বা 4 তারিখের মধ্যে ভর্তি হব। আমি প্রথম ওরিয়েন্টেশন প্লাস ক্লাসটা মিস করতে চাই, আমার কাছে যেহেতু টাকা নাই। বাট আমাকে 3-4 দিন পর্যন্ত ডিসকাউন্ট রাখেন, সেটা কালকে আমার সাথে কথা বলে রাখবা। এই নাম্বারে কথা বলে রাখলে হয়তো পরের সপ্তাহেও তোমার জন্য ডিসকাউন্ট রাখবো, যদি কালকে কথা বলে রাখো। বাট যদি কারা ওরিয়েন্টেশন মিস করতে না চাও, তাহলে তোমাদের জন্য বলে দিলাম কি করতে হবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের জন্য অগাধ, অবিরাম এবং অজস্র শুভকামনা রেখে উত্তরোত্তর সফলতা কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। শেষ বলেই তো শেষ নয়, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এই পেজে যুক্ত থেকো, আর এই হোয়াটসঅ্যাপে যুক্ত থেকো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নি, ক্লাসের পর সাবস্ক্রাইব করে দাও, এখানে সকল কিছু পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাকি কথা হোয়াটসঅ্যাপে হবে। আমি এখন একটু ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে পেড গ্রুপে লাইভে আসবো ইনশাল্লাহ। এই দেখো, এই 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 লাইভের যে ক্যাপশন নাম্বার যোগ করা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এই লাইভের দেখো পিন করা কমেন্টও যুক্ত আছে, কোর্স ডিটেলস। ঠিক আছে, এতটুকুই। আসসালামু আলাইকুম, বাই 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 বাই, আল্লাহ হাফেজ, বাই, ভালো থেকো। আরও দেখা হবে এরকম ক্লাস দিয়ে, সুন্দর সুন্দর টেকনিকে, মজায়, ম্যাপে, পেইড ব্যাচে। ঠিক আছে, বাই, টাটা, গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই, আল্লাহ হাফেজ, বাই, ভালো থেকো। সবাই পড়াশোনা করে, বাসায় পড়াশোনা করলেই চান্স। এই পেইড ব্যাচে যুক্ত না হলেও যে চান্স পাবা না এরকম কথা নাই, বাসায় পড়লে চান্স পাবা, এটাই সবচেয়ে মেন কথা। তোমার জন্য দোয়া থাকলো। আমার পেইড ব্যাচে যুক্ত না হয়ে অনেকে অনেক ভালো করছে, আমার পেইড ব্যাচে যুক্ত হলে যে ভালো করবে এরকম না। কেউ মন খারাপ করো না। বাট যদি আর্থিক সমস্যা থাকলে জানো, আমি সলভ করবো। একাধিক ফ্রেন্ড একসাথে অ্যাড হলে কিন্তু ডিসকাউন্ট পাবা, সেভাবেও তুমি একটু টাকা কম করে দিতে পারো। একটু পর পেইড ব্যাচে যুক্ত হবো অল্প কিছুক্ষণ সময়ের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই বাই।